আচ্ছা ভাইয়া, তুমি সবসময় আমার সাথে রাগারাগি করো কেন? তুই বুঝতে পারিস না আমি তোর সাথে রাগারাগি কেন করি। মানুষ তার উপরই রাগারাগি বেশি করে যার উপর তার অধিকার আছে। আজকে বুঝতে পারলাম তুমি আমার খালাতো ভাই বলে সবসময় আমার উপরে অধিকার দেখাও। কিন্তু আমি তো ভেবেছি অন্য কিছু। অন্য কিছু মানে তুই কিসের কথা বলছিস? আর কি এমন ভেবেছিস? মিতু, তুই জানিস না আমি যেটা অপছন্দ করি সেটা তুই আমার সামনে করলে আমার প্রচণ্ড পরিমাণে রাগ হয়। তাহলে তুই সেটা কেন করবি? আমি কি এমন কিছু করেছি যার জন্য তুমি আমার উপরে রাগ করে আছো বলো? আমি তো কোনো অন্যায় করিনি, শুধু একটু আমার ফ্রেন্ডগুলোর সাথে কথা বলেছি, তাতেই তুমি এত রাগ দেখাচ্ছ। আচ্ছা তুমি কি তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলো না? তুমিও তোমার মেয়ে ফ্রেন্ডগুলোর সাথে হাসাহাসি করে কথা বলো, তখন কি আমি তোমাকে কিছু বলি? মিথিলার কথাটা ঠিক তাই। ঈশান চুপ করে রইল। তখন মেয়েটা আবারও বলল, আমি তো এটুকুই বুঝতে পারি না তুমি কেন আমার সাথে এমন করে রাগারাগি করো। ওই ছেলেগুলো আমার ফ্রেন্ড, ওদের সাথে কি আমি একটু কথা বলতে পারবো না? তুমি কথা বললে কখনো আমি তো তোমাকে বারণ করি না, তাহলে তুমি কেন? আচ্ছা ঠিক আছে, তোর যখন এতই ভালো লাগে তাহলে বল। আজকের পর থেকে আমি আর তোকে বারণ করব না। মিঠু, আমি তোর ভালোর জন্যই বলতাম। আসলে একটা কথা কি জানিস তো, বাইরের ছেলেগুলো তোর দিকে ঠিক কীভাবে তাকায় আমি সেটা খুব ভালো করেই জানি, তাই তোকে বারণ করি। আর তুই আমার কথা শুনিসনি। যাই হোক, তোর যখন এগুলো ভালো লাগে না আর অতিরিক্ত মনে হয়, তাহলে যা ইচ্ছা তুই তাই কর। আমি আর তোকে তোকে কখনো বারণ করব না। মিথিলার উপর ঈশান কেন অধিকার খাটায় সেটাও নিজেও জানে না। হয়তো খালাতো বোন বলে এসব বিষয়ে মিথিলার মাঝে মধ্যে খুব বেশি খারাপ লাগে। তার উপর যখনই মিথিলা কোনো ছেলের সাথে কথা বলে ঈশান খুব বেশি রেগে যায়। জানি না ঈশান ভাইয়া কেন এমনটা করে। সত্যি কি ও আমাকে তাহলে ভালোবাসে? আমার বান্ধবীগুলো তো আমাকে তেমনটাই বলে। আমি ভাইয়াকে অনেকবার জিজ্ঞেস করেছি ভাইয়া কাউকে পছন্দ করে কিনা, তারপরেও জানতে পারিনি। মিথিলা ঈশানকে বোঝাতে চাইলে তাতে ঈশান বলেছে ও প্রেম ভালোবাসা বিশ্বাস করে না। আর মিথিলার মাঝে মধ্যে মনে হয় ও ঈশানের প্রতি প্রচণ্ড পরিমাণে দুর্বল। তার উপর মিথিলার যদি কিছু দরকার হয় তাহলেও ঈশানকে বললে আর ঈশান সেটা ওকে যে কোনোভাবেই এনে দেয়। মিথিলা জানে না ঈশান ওর আবদারগুলো কেন রাখে। হয়তো ওর কোনো বোন নেই সেজন্যই। কিন্তু মিথিলার মনে হয় ঈশান ওকে পছন্দ করে, কারণ ঈশান মিথিলার প্রতি যে কেয়ারিং আর ভালোবাসাগুলো দেখায় তাতে মিথিলার বিষয়টা ভাবতে ভালো লাগে। কেউ খালাতো বোন ভেবে তার প্রতি এত কেয়ারিং দেখায় না। অন্যদিকে ঈশান মিথিলার আজকের কথাগুলো থেকে ভাবলো মিথিলাকে ডিস্টার্ব করবে না। মিথিলার কোনো ভাই নেই, তাই ঈশান সব সময় ওর খেয়াল রাখে। মেয়েটার বাবা অনেক ব্যস্ত মানুষ, মাঝে মধ্যেই ঈশানের সাথে দেখা হলে কিংবা কথা হলে বলে ওকে দেখে রাখতে। মিথিলা ওর আব্বু আম্মুর একমাত্র মেয়ে, আর একই কলেজে পড়ার সুবাদে ঈশান ওকে দেখে রাখে। ঈশানের আব্বু আম্মু মিথিলাকে অনেক ভালোবাসে, তাই সবসময় চোখে চোখে রাখে। এই ঘটনার পর থেকেই ঈশান আর মিথিলাকে কোনোভাবেই কিছুতে বারণ করলো না। মেয়েটার সেদিনের বলা কথাগুলোতেই ঈশানের বেশ খারাপ লেগেছিল, তাই ওর সাথে তেমন কথাও বলে না। মিথিলা নিজে বারবার কথা বলার চেষ্টা করে, কিন্তু ঈশান এখন ওকে ইগনোর করে। আর তাতেই মিথিলা ভাবছে, শয়তানটা আমাকে ইগনোর কেন করছে? ও কেন বুঝতে পারে না ওর ইগনোর আমার খুব খুব বেশি খারাপ লাগে? আমি এসব মানতে পারি না। যখনই ওর সাথে কথা বলতে চাই ও কেমন একটা এড়িয়ে যায়। তাহলে কি ছেলেটা আমার উপরে রাগ করে আছে? 2টা সপ্তাহ কেটে গেছে, এর মধ্যে ঈশান ভাইয়া আমাদের বাসায় আর একবারও আসেনি। আর আমাকেও একবারের জন্য ফোন করেনি। এমনিতেও রোজ 1000 বার করে ফোন করবে, কিন্তু প্রায় 15টা দিন হয়ে গেছে আমাকে আর ডিস্টার্বও করে না। ফাজিলটা এমন কেন করছে? তা ভালো লাগে না। প্রথমে ঈশানের দেখানো অতিরিক্ত অধিকারগুলো মিথিলার ভালো না লাগলেও এখন সেটাই মেয়েটা খুব বেশি মিস করেছে। মিথিলাও জানে না এমনটা কেন হচ্ছে। মিথিলা ভাবলো পরদিন কলেজে গিয়ে বজ্জাতটার সাথে কথা বলবে। দুজনে এক কলেজে পড়ে, তাই রোজ দেখা হয়। তাই কলেজে গেলেই ছেলেটার সাথে কথা বলা যাবে। পরদিন মিথিলা কলেজে এসে দেখলো ঈশান বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে। ছেলেটার মুখটা কেমন মলিন হয়ে আছে। এবার মিথিলা গিয়ে ঈশানের সামনে দাঁড়ালো। ঈশান একবার মেয়েটার দিকে তাকিয়ে আবারও আড্ডায় মনোযোগ দিল।
ঈশান মিথিলাকে দেখেও কথা বলল না, মেয়েটা নিজেই বলল। ভাইয়া একটু সময় হবে তোমার? কেন, দেখতে পাচ্ছিস না আড্ডা দিচ্ছি? আমি কয়েকটা দিন যাবত একটা বিষয় খেয়াল করছি, তুমি আমাকে খুবই ইগনোর করছো। কি হয়েছে তোমার, একটু বলবে? নাকি আমি অজান্তেই তোমাকে কোনোভাবে কষ্ট দিয়েছি ভাইয়া? মিতু, তোর এমন কেন মনে হচ্ছে? এই জন্যই মনে হচ্ছে, তার কারণে তুমি আগে আমার প্রতি অনেক কেয়ারিং ছিলে, সবসময় ফোন করতে, যোগাযোগ রাখতে, আমি কখন কি করি না করি, আমার কি প্রয়োজন সবটা জানার চেষ্টা করতে। কিন্তু গত 15টা দিন তুমি আমার সাথে একটুও কথা বলোনি। আমি তোমার সাথে কথা বলতে আসলে ইগনোর করেছো। আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছি বলো না? কি জন্য এমন ইগনোর করছো, একটু বলবে আমায়? তুই আমার কে? আমি তোকে ইগনোর করতে যাব? আমার কি অধিকার আছে তোর সাথে দেখা করার, কথা বলার? তুই জাস্ট আমার খালাতো বোন, এমন না যে আপন বোন, যার জন্য আমি তোকে ইগনোর করাতে তুই কষ্ট পাবি। সত্যি আমি তোমার কেউ নই? মিথিলার কথাতে ঈশান চুপ করে রইল। কিছুক্ষণ বাদে একবার মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখে ওর চোখে পানি টলমল করছে। মিথিলা ঈশানের থেকে উত্তরটা না পেয়ে সেখানে আর দাঁড়ালো না, দ্রুত পায়ে হেঁটে চলে গেল। শয়তানটার কথা শুনে খুব খারাপ লাগলো, শেষ পর্যন্ত ও আমাকে এমন করে বলতে পারলো। মিথিলা ওয়াশরুমে গিয়ে বেসিনের সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কান্না করলো। মেয়েটা জানে না কেন কান্না করছে, তবে খুব কষ্ট হচ্ছে এই মুহূর্তে ওর, কারণ ঈশানের ইগনোরটা মিথিলা মেনে নিতে পারছে না। ছোটবেলা থেকেই দুজনে একসাথে বড় হয়ে আসছে। একটা সময় ঈশান মিথিলাকে ছাড়া থাকতে পারতো না, কিন্তু এখন সেই ছেলেটাই ওকে এমন করে এড়িয়ে যাচ্ছে। মিথিলা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। এরই মাঝে ওর ফ্রেন্ড নীলা এসে বলতে থাকে, ভালোবাসিস ঈশান ভাইয়া? নীলার কথাটা মিথিলার মাথাতে বারবার ঘুরপাক খেতে লাগলো। তাহলে সত্যিই কি মিথিলা ঈশানকে ভালোবাসে? এবার নীলা মিথিলার কাঁধের উপর হাত রাখতেই মেয়েটা ওর দিকে ঘুরে ঝড়ের গতিতে ওকে শক্ত করে জড়িয়ে ধরল আর জোরে জোরে কান্না করতে লাগলো। নীলা মিথিলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ওলে আমার বান্ধবীটা, লে কান্না করে না সোনা। তুমি জানো না তোমার এই কান্নাটা তোমার বেস্ট ফ্রেন্ডের সহ্য করতে পারে না? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তো সবটা। নীলা, আমি এখন বুঝতে পারছি ওই শয়তানটাকে আমি ভালোবাসি, কিন্তু ও কেন বুঝতে চাইছে না বলো তো? আমি তো একটা মেয়ে, আমার বুঝতে সমস্যা হচ্ছিল। আমি ওর কেয়ারিংগুলো ভাইয়ের কেয়ারিং ভেবে এসেছি এতদিন, কিন্তু ও আমাকে এমন করে ইগনোর করবে জানতাম না। আমি এখন কি করবো বলো না? আমি যে ওকে ছাড়া থাকতে পারছি না নীলা, আমার খুব খুব বেশি কষ্ট হয় ইগনোরগুলো নিতে। এমনটা কবে থেকে বুঝতে পারছিস? এখন থেকে নাকি আগে থেকে? আর শুধু কেয়ারিং দেখায়, অন্য কিছু তো বলেনি? তুই জানিস না আমাদের মাঝে শুধু তোর নামে মাত্র ভাই বোনের সম্পর্ক। আমি তো এখন বুঝতে পারছি ওর আমার মাঝে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক ছিল এটা। জানিস না, আমরা রাতে অনেক কথা বলতাম, শয়তানটা আমার সাথে কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়তো। আমি ভাবতাম ও আমাকে বোন হিসেবে ভালোবাসে, সেই জন্য এমন করে আমার সাথে। কিন্তু ও যে আমাকে অমন করে ভালোবাসে, আমি সেটা এতটা কাছে থেকেও বুঝতে পারি। এখন তো জানতে পেরেছিস ভাইয়া যেভাবেই তোকে ইগনোর করছে তাতে তুই কষ্ট পাচ্ছিস। তাই আমি বলি কি, তুই এর থেকে ওনাকে প্রপোজ করে দে, তাহলে হয়তো তুই আর কষ্ট পাবি না, আর ভাইয়াও তোমার মনের কথাটা জানতে পারবে। কি করে বলবো? আমার অনেক লজ্জা লাগে, প্লিজ তুই আমাকে একটু বলে দে না কিভাবে বলবো এমন একটা কথা। ও আমাকে খুব বাজেভাবে এড়িয়ে যাচ্ছে, আমার কিছুই ভালো লাগছে না। সেজন্য আমি আছি তো সোনা। তুই এক কাজ কর, কালকে ভাইয়াকে কোথাও ডাক, তারপর সবার আড়ালে প্রপোজ করে দিস। আমি তোকে বলে দেবো কিভাবে করবি। যেভাবে হোক আমি কুত্তাটাকে খুব শীঘ্রই আমার মনে কথা বলবো। ও কি করে আমাকে এমন করে কষ্ট দিতে পারছে? অন্যদিকে মিথিলাকে ইগনোর করার পর থেকে ঈশানেরও বেশ খারাপ লাগছে, কারণ যে মেয়েটাকে ছোটবেলা থেকে এত কেয়ার করে আসছে, এত আপন ভেবে আসছে, যার জন্য সব সময় অন্য মেয়েদের সাথে কথা বলা পর্যন্ত বন্ধ রেখেছে, আর আজকে কিনা তাকে এমন করে ইগনোর করলো। সেদিন আর মিথিলার ক্লাস করতে পারলো না, ছেলেটার এমন ইগনোর করাতে বাসায় চলে গেল। মিথিলা সারাটা দিন ভাবতে লাগলো ঈশানকে কী করে মনের কথাগুলো বলবে, কিন্তু কিছুতেই যেন কিছু ভেবে উঠতে পারছিল না।
অন্যদিকে ঈশান ভেবে পাচ্ছে না আজকে হঠাৎ মিথিলা নিজে থেকে কেন কথা বলতে আসলো। হয়তো মেয়েটার সাথে কথা বলছে না তাই, কিন্তু সেদিনের বলা মিথিলার কথাগুলোতে ঈশান বুঝতে পেরেছে কারণ ছাড়া মেয়েটার উপর সব সময় অধিকার দেখায় তাতে ওর খারাপ লাগে। তাই ঈশান চাইছে না ওকে ডিস্টার্ব করতে। ঈশান কপালের উপর হাত দিয়ে শুয়ে আছে। এরই মাঝে ফোনটা বাজতে লাগলো। বেশ কয়েকবার বাজার পর ঈশান ফোনটা হাতে নিল। মিথিলার নাম্বার থেকে কল আসছে। রিসিভ করে কানে দিয়ে বলল, হ্যাঁ বল। খুব ব্যস্ত তুমি, তাই আমার ফোনটা পর্যন্ত ধরতে পারছো না? না তেমন কিছু না। তেমন কিছু যদি নাই হবে তাহলে এমন করে ইগনোর কেন করছো? তুমি জানো না তোমার এই বিহেভিয়ারগুলো আমি নিতে পারছি না। আমি কি এমন করেছি বলো যার জন্য আমার সাথে এমন করছো? না এমনিতেই তোকে ইগনোর করতে যাব কেন? আর তোকে ইগনোর করারই বা কী আছে? আমি তো তখন বলেই দিলাম সবটা। সত্যি আমি তোমার কেউ না? মিথিলার কথাতে ছেলেটা আর কোনো কথা বলতে পারল না। মিথিলা চুপচাপ কিছুক্ষণ চোখের পানি ফেলল। ঈশান চুপ করে আছে দেখে মিথিলা কলটা কেটে দিল। তারপর নিজেই বলতে লাগলো, তোমাকে হঠাৎ করে এমনভাবে ভালোবেসে ফেলবো আর তোমার জন্য আমাকে এত কান্না করতে হবে সেটা কখনো ভাবতে পারিনি। আমি আমি সবসময় ভাবতাম তুমি আমাকে ছোট বোনের মতো ভালোবাসো, কিন্তু কিন্তু তোমার এই কেয়ারিং আর আমার প্রতি অতিরিক্ত অধিকার খাটানো দেখে আমার মনে হয় তুমিও আমাকে ভালোবাসো। আমি যে তোমার প্রতি প্রচন্ড পরিমাণে দুর্বল হয়ে পড়েছি সেটা কি তুমি বুঝতে পারছো না? তোমার এমন বিহেভিয়ার যে আমি মেনে নিতে পারি না সেটা সেটা কেন বুঝতে পারছো না? তুমি আমাকে কষ্ট দিতেছো এমন করে। একটাবার তোমাকে ভালোবাসার কথাগুলো বলি, এর তারপরে যদি তুমি আমাকে বুকে ছড়িয়ে না নাও তাহলে আমার আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। এমন করেই 4-5টা দিন কেটে গেল। এরই মাঝে মিথিলা কলেজে গিয়ে কয়েকবার ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলেও ছেলেটা ওকে আগের মতোই এড়িয়ে গেল, যার জন্য খুব কান্নাকাটি করছিল। তখন ওর বান্ধবী বলে দেয় ঈশানকে কিভাবে প্রপোজ করতে হবে। মিথিলাও পরদিন প্রিপারেশন নিয়ে কলেজে চলে আসে। দেখে ঈশান আগেই এসে আড্ডার জায়গায় বসে আছে। মিথিলা ঈশানকে কল করে ছেলেটা রিসিভ করে বলে, হ্যাঁ বল, কি বলবে? বলতে তো চাই অনেক কিছু, কিন্তু তুমি সুযোগ দিতেছো না। আমার মনে হচ্ছে তুমি ইচ্ছে করেই কষ্ট দিচ্ছ। সমস্যা নেই, আজকের পর থেকে আর আমাকে ইগনোর করতে পারবে না। আচ্ছা, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? কেন? তোমাকে দেখা করতে বলেছি, তুমি দেখা করবে। আর যদি না করো তাহলে আমি অনেক কষ্ট পাবো। আর আমি জানি আমার কষ্ট হোক, তুমি এমন কিছু চাও না। তারপরও যে কেমন এমন করে আমাকে এড়িয়ে যাচ্ছ সেটা সেটা তুমিই জানো। ঈশান আবারও আগের মতোই চুপচাপ করে রইল। মিথিলা কলটা কেটে দিয়ে কলেজের পিছন দিকটায় দাঁড়িয়ে রইল। ঈশান আর দেরি না করে মিথিলার কথা মতো সেখানে চলে আসলো। মেয়েটা উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। ঈশান ভাবছে মেয়েটা কী এমন কথা বলবে। ঈশান ভালোভাবে খেয়াল করে দেখে মিথিলা আজকে শাড়ি পরে এসেছে। এমনটা তো কখনো হয়নি। তার উপর মনে হচ্ছে সুন্দর করে সেজেছে। মেয়েটা শাড়ি পরে আসলো কী জন্য সেটাই মাথায় ঘুরপাক খেতে লাগলো। ঈশান মিথিলার পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর ও দৃষ্টি আকর্ষণ করার জন্য বলল, কি জন্য ডেকেছিস বল? আচমকা ঈশানের কথাতে মিথিলার বুকটা ধক করে উঠল। তারপরও নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিয়ে ছেলেটার দিকে ফিরল। এবার ঈশান স্পষ্ট দেখল মিথিলা সত্যিই সুন্দর করে সেজে আসছে। দূর থেকে স্পষ্ট বোঝা না গেলেও এখন সেটা বুঝতে পারছে। আজকে মেয়েটাকে এই মুহূর্তে দেখতেও একদম পুতুলের মতো লাগছে। এমনিতেই দেখতে মারাত্মক লেভেলের সুন্দরী, তার উপর আবার যে সাজে আসছে তাতে যে কোনো ছেলেকে এক দেখাতেই ঘায়েল করে ফেলবে। ঈশান মিথিলার চোখের দিকে একবার তাকিয়ে চোখ জোড়া নামিয়ে নিল। মেয়েটা খানিকটা লজ্জা পেলেও সেটা দেখল না। এখানে কেন ডাকলি বল? আর আজকে কলেজে এমন করে সেজে আসিস যে? ঈশান কথাগুলো বলে শেষ করতে পারল না। তার আগেই মিথিলা গিয়ে ছেলেটার সামনে হাঁটু গেড়ে বসে একটা ফুল বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, জানি না কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয়, এও জানি না কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি। জানি না কিভাবে ভালোবাসার কথাগুলো প্রিয় মানুষটাকে বোঝাতে হয়। আমি কিছুই জানি না, শুধু এটুকুই জানি
দিনের পর দিন তুমি আমার জন্য যে কেয়ারিং, যে ভালোবাসাটা দেখিয়েছো, একটা সময় সেটা দুর্বলতায় প্রকাশ পেয়েছে। আর এখন সেটা এত বেশি দুর্বল হয়ে গেছে যে ওই দুর্বলতার জায়গা থেকেই তোমার প্রতি আমার মনে একটা গভীর ভালোবাসার সৃষ্টি হয়েছে, যেটা আমি কয়েকদিন আগেও বুঝতে পারছিলাম না। তারপর সেদিন যখন তুমি আমাকে অমন করে সবার সামনে ইগনোর করলে, তখন আমার এত বেশি কান্না পেয়েছিল, আমি অনেক কান্না করেছিলাম জানো। তারপর একটা সময় রিয়েলাইজ করতে পারলাম, মানুষ তো তার জন্যই কান্না করে, যার জন্য কষ্ট পায়, যাকে মানুষ খুব বেশি ভালোবাসে। আমিও তোমাকে হয়তো অনেক বেশি ভালোবাসি, সেই জন্যই আমি তোমার এমন বিহেভ নিতে পারি না, তাই হয়তো কান্না করছিলাম। আর সব শেষে এটাই বলবো যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার এই কেয়ারিং, তোমার এই ভালোবাসাটা আর অতিরিক্ত অধিকার খাটানো আমার লাইফে খুব করে চাই, কারণ আমি তোমাকে অনেক অনেকটা ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। ঈশান মিথিলার কথাতে অবাক হয়ে গেল। মেয়েটা ওকে নিয়ে এমন কিছু ভাবে সেটা ঈশান কল্পনাও করতে পারেনি। ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে আছে। মিথিলা আবারও কথাগুলো বলতেই ঈশান বলল, কি বলিস তুই এসব? মিথিলা, এটা কি করে সম্ভব? তুই জানিস না আমাদের মাঝে কি সম্পর্ক? তারপরে তুই আমাকে নিয়ে এইসব ভাবলি কি করে? তোর চিন্তাভাবনা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। দেখো, তুমি যা রিয়েক্ট করার করো, দরকার পড়লে আমাকে মারো, বকো আর কষ্ট দাও, তারপর আমাকে একটাবার বুকে জড়িয়ে নাও। আমি না তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। মিথিলা, তুই আমাকে এমনটা কি করে ভাবতে পারলি? তুই বুঝতে পারছিস তুই কত বড় একটা ভুল করেছিস? এটা তোর আবেগ, কোনো ভালোবাসা না। আমি আমি তোর প্রতি কেয়ারিং দেখিয়েছি কিছুদিন, সেই জন্য তুই এমনটা ভেবে নিলি। আর এখন তোকে ইগনোর করছি, সেজন্য তোর মনে হচ্ছে আমি তোকে ভালোবাসি, কিন্তু এটা তোর কোনো ভালোবাসা নয়। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু রাগ করে এমনটা বলছো। পরে ঠিকই আমাকে মেনে নিবি। প্লিজ ভাইয়া, এখন আর আমাকে কষ্ট দিও না। আমি তোমার ইগনোরটা নিতে পারছি না। প্লিজ আমাকে একটু ভালোবেসে দেখো। মিথিলা শেষ কথাগুলো বলে উঠে দাঁড়ালো। এবার ঈশান চলে আসতে গেলে মেয়েটা ওর একটা হাত ধরে ফেলল। ঈশান ওর দিকে ঘুরে রাগী চোখে তাকিয়ে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর থেকে এটা আশা করিনি। আমি তোর খালাতো ভাই, তার মানে এই না যে তোকে আমার ভালোবাসতে হবে। আর ভাই বোনের সম্পর্কের মধ্যে তুই এসব কি জড়াচ্ছিস? তুমি এমন কেন বলছো? যত বড় কষ্ট দাও, তারপর আমাকে দূরে সরিয়ে দিও না। তুমি কেন বুঝতে পারছো না তোমাকে কতটা ভালোবাসি? থাকতে পারবো না এক মুহূর্ত তোমাকে ছাড়া। আচ্ছা, তুমি ভয় পাচ্ছ এই জন্যই তো যে ফ্যামিলি আমাদের মেনে নেবে না? কেউ না মানলে আমরা পালিয়ে যাব, অনেক দূরে গিয়ে দুজনে সংসার করব। তারপর আমাদের একটা বেবি আসলে তখন আমরা ওকে নিয়ে এখানে চলে আসব। তারপর দেখবে সবাই আমাদের মেনে নেবে। মিথিলার এবারের কথাগুলোতে ঈশান আর রাগটা কন্ট্রোল করতে পারল না। কষিয়ে একটা থাপড় বসিয়ে দিল মেয়েটার গালে আর রাগী কণ্ঠে বলতে লাগলো, তোর মাথাটা বিগড়ে গেছে, কিসব আজে বাজে কথা বলছিস? আমি তোকে ভালোবাসি না সেটা বুঝতে পারিস না? তারপরও এইসব কথা কেন বলিস? আজকেই আমি তোর বাসায় বলে দেব। তুই যদি আর এরকম পাগলামি করিস না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর আজকের পর থেকে তুই আর আমার সামনেও আসবি না। তুমি তুমি আমাকে মারতে পারলে? তুমি আমাকে এত ভালোবাসার পরেও আজকে আমার গায়ে হাত তুললে? যে তুমি আমার গায়ে ফুলে ঢোকাও লাগতে দিতে না, আজকে আজকে সেই তুমি আমাকে আমাকে মারলে। হ্যাঁ, দিলাম, কারণ এতে তোরও ভালো হবে আর আমারও ভালো হবে। তুই যে পাগলামিটা করছিস তাতে আমার সাই দেওয়াটা সম্ভব না। আর আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুই আবেগের বশে এইসব বলছিস, কিন্তু এই আবেগটা একটা সময় থাকবে না। তখন তোরও লাইফে কষ্ট নেমে আসবে আর আমাকেও জীবনে কষ্ট পেতে হবে। কে বলছে আমাদের কষ্ট পেতে হবে? কাউকে কষ্ট পেতে হবে না। তুমি আমাকে ভালোবাসো, একটাবার ভালোবেসে বুকে জড়িয়ে নিলেই হয়। দেখো, কেউ আমাদের কষ্ট দিতে পারবে না। তুমি নিজেও খুব ভালো করেই বুঝতে পারছো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে কষ্ট হবে কেন? আমি তো বললাম পরিবার মেনে না নিলে আমরা অন্য কোথাও গিয়ে বিয়ে করে নেব। তারপরে তুমি আমাকে একটাবার শুধু বুকে জড়িয়ে নাও। তোকে আমি কি করে বোঝাবো যে এই সম্পর্কটা হওয়া সম্ভব না? এতে দুজনকে কষ্ট পেতে হবে। তুই হয়তো আমাকে ভালোবাসিস, কিন্তু আমি বাসি না।
তোর এই আবেগটাকে যদি আমি ভালোবাসা মনে করে ভুলেও তোকে ভালোবেসে ফেলি, তখন আর তোকে আমি ভুলতে পারবো না। খালামণি খালু তোকে অন্য কোথাও বিয়ে দিবে, আর তাতে আমি না ভালো থাকতে পারবো। খালামণি খালু তোকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, আর তাতে আমি ভালো থাকতে পারবো না, কারণ তোকে ভুলতে পারবো না। আর সারাক্ষণ শুধু তোর স্মৃতিটাই বুকে আঁকড়ে ধরে আমাকে কষ্ট পেতে হবে। তার থেকে তুই এইসব ভুলে যা, তারপরেও তুই পরিবারের সম্পর্কটা নষ্ট করিস না। এত কিছুর জন্য একমাত্র দায়ী থাকবো আমরা। তাই আমি চাই না তোর এই পাগলামিতে সায় দিতে। তুই এখনই বাসায় যাবে, আর ভুলেও আমার সামনে আসবি না। এরপর যদি সামনে পড়িস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। না, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে, আমি কোথাও যাব না। তুমি যতক্ষণ আমাকে ভালোবাসো সেটা প্রকাশ করবে না, আমি ভালোবেসে আগলে দিবে, আমি ততক্ষণ অবধি এক পাও নড়ব না। তুমি আমাকে মারো বকো, দরকার পড়লে শেষ করে ফেলো, তারপর আমি এখান থেকে যাচ্ছি না। মিথিলার এরকম কথাতে ঈশান অগ্নি চোখে ওর দিকে তাকালো। সাথে সাথে মিথিলা মাথা নিচু করে নিয়ে ভয়ে কান্না করে দিল। ঈশান সেখান থেকে চলে গেল, আর মিথিলা সেখানেই দাঁড়িয়ে কান্না করতে লাগলো। মিথিলাকে কান্না করতে দেখে নীলা এসে দৌড়ালো। তারপর মেয়েটার চোখের পানি মুছে দিয়ে মিথিলাকে জড়িয়ে ধরে বলল, তুই তুই দেখেছিস, ও আমাকে একটুও ভালোবাসে না। ও নাকি শুধু খালাতো বোন ভেবে আমার জন্য এইসব করে। আমি আমি ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে না, তারপরেও শুধু শুধু ওকে ভালোবাসি সেটা প্রকাশ করলাম। এখন থেকে ও শুধু আমাকে ইগনোর করে যাবে, যতটা রেগে যাচ্ছে। যদি যদি ভাষায় বলে দেয় তাহলে আপু আম্মু অনেক ঝামেলা করবে। তুই তো ভাইয়াকে ভালোবাসিস, তাই ঝামেলা করলেই বাকি। তুই ওকে বুঝিয়ে বল, আর কয়েকটা দিন বোঝানোর চেষ্টা করে দেখবি, এমনিতেই বুঝতে পারবে। তারপরও যদি না বুঝতে পারে তখন অন্য কোথাও ব্যবস্থা নেওয়া যাবে। আমি ভেবেছিলাম ও রাজি হলে ফ্যামিলিকে বানাতে সহজ, কিন্তু কিন্তু ও তো আমাকে ভালোই বাসে না। তাহলে আমি কি করবো বল? আমি যে পারছি না এই কষ্টটা সহ্য করতে। আর আজকে আমাকে এমন করে ইগনোর করে গেল। আজকের পর হয়তো আমার উপরে প্রচন্ড পরিমাণে রেগে থাকে। আমি কি করবো বল না? এত সহজে ভেঙে পড়লে চলবে না। ভালোবাসলে এত সহজে ভেঙে পড়তে নেই। তাছাড়া ভাইয়া তোকে ভালোবাসে না কে বললো? মানুষটা হয়তো রাগ আর অভিমান কিংবা ফ্যামিলির কথা চিন্তা করে তোকে দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু একটা সময় দেখবি ঠিকই তোকে কাছে টেনে নেবে। তাছাড়া উনি তোর খালাতো ভাই, এখন তোর থেকে দূরে সরে থাকতে চাইছে, কিন্তু একটা সময় দেখিস ঠিকই তোকে ভালোবেসে কাছে টেনে নেবে। অনেক বেশি ভালোবাসবে তোকে, যেটা তুই কল্পনাও করতে পারবি না। দুঃখের পরেই কিন্তু সুখ আসে। কান্নাকাটি না করে এখন চল, ক্লাসে চল। তুই সত্যি বলছিস? একটা একটা সময় আমাকে ভালোবাসবে, আর যদি ভালো না বাসে তাহলে কি হবে? তুই সবসময় এত নেগেটিভ চিন্তা ভাবনা করিস কেন? এমন কিছু হবে না, একটা সময় সব ঠিক হয়ে যাবে। তুই শুধু শুধু এসব আজে বাজে চিন্তা করে টেনশনটাকে বাড়াচ্ছিস। এখন আমার সাথে চল, এরপর থেকে কিভাবে কি করতে হবে আমি তোকে সবটাই বুঝিয়ে দেব। দেখিস আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ভাইয়া তোর উপর কোনো কারণে রেগে আছে, সেজন্য এভাবে কথা বললো, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তারপর দেখবি তোকে ভালোবেসে সেটা বুঝতে পেরেছে। মিথিলার চোখের পানিগুলো মুছে দিয়ে নীলা ওকে নিয়ে ক্লাসে চলে গেল। মিথিলার ক্লাসগুলো করতে ভালো লাগছিল না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল ভাবতেই। যে ছেলেটাকে এতটা ভালোবাসে তাকে প্রপোজ করার সাথে সাথেই ওকে রিজেক্ট করে দিল। তারপরও 2টা ক্লাস করে মিথিলা বাসায় চলে গেল। রুমে এসে কোনো রকমে ফ্রেশ হলো। অন্যদিকে ঈশান কোনো কাজে মনোযোগ দিতে পারল না। কলেজ থেকে বেরিয়ে তারপর একটা দোকানে গিয়ে 1 প্যাকেট সিগারেট নিয়ে একটা ধরে খেতে লাগলো। এরই মাঝে ফোনটা বাজতে লাগলো। ছেলেটা দোকান থেকে বেরিয়ে বসার উদ্দেশ্যে হাঁটতে লাগলো। মিথিলার নাম্বার থেকে ফোন আসছে, তাই রিসিভ করলো না। কয়েকবার কল করেও ঈশানের থেকে রেসপন্স না পেয়ে মিথিলা একটা ভয়েস মেসেজ পাঠালো। প্লিজ একটাবার ফোন রিসিভ করো। তুমি জানো না তোমার অবহেলাটা আমি নিতে পারি না, তারপর কেন এরকম করছো? প্লিজ একটু কথা বলো না আমার সাথে। মেসেজটা সিন করার সাথে সাথেই মিথিলা আবারও নাম্বার থেকে কল আসলো। ঈশান এবার ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে মিথিলা ফুপিয়ে ফুপিয়ে উঠতে লাগলো। তখন ঈশান বলল, তোকে আমি বারবার বলেছি কান্নাকাটি করিস না,
আর শুধু 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 এইসব কথা বলে কোনো লাভ হবে না। তারপরে তুই কেন পাগলামি করছিস? তুই কি চাস বলতো? আমি আমি কি চাই তুমি বোঝো না। আমি তোমাকে চাই। তোমাকে ছাড়া আমি একটা একটা মুহূর্ত কল্পনা করতে পারছি না। আমি কান্না করছি তাতে তোমার কষ্ট হচ্ছে না? আর কষ্ট হবেই কেন? তুমি তো আর আমাকে আমাকে ভালোবাসো না, তাই না? তুমি তো আমাকে ভালোবাসো, সেটা প্রকাশ করবে না। সবসময় শুধু আমাকে ইগনোরই করে যায়। তাহলে না হয় সেটাই করো। যতদিন যতদিন বেঁচে আছি আমাকে কষ্টটাই দিয়ে যাও। এসব ইমোশনালি ডায়লগ না দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। খালামণি আর খালো যদি জানতে পারে তাহলে তোর বিয়ে ঠিক করে দিবে, দেখিস। সেটা কি খুব ভালো হবে? আমি তোমাকে যেটা বলতে চাই তুমি সেটা শোনো না, অন্য কোথায় চলে যাও। কথা ঘোরানোর চেষ্টা করো, এসব বলে কোনো লাভ হবে না। আর তুমি কি ভাবো আমার ভালোবাসাটা এতটাই মিথ্যে যার জন্য অন্য কোথাও বিয়ে করার চেষ্টা করলে আমি সেটা করে নেব? এখন তোর কাছে মনে হচ্ছে তুই আমাকে ভালোবাসিস, কিন্তু যখন আব্বু আম্মু একটু রাগ অভিমান করবে কিংবা কোনো শর্ত দিবে তখন ঠিকই আমাকে ভুলে যাবে। আর তারপর যে জায়গায় তোর বিয়ে ঠিক করবে তাকে ঠিকই বিয়ে করে নিবি। তাই আগে সবটা ভুলে যা, সেটাই তোর জন্য ভালো হবে। তোমার কি মনে হয় আমি আর 10টা মেয়ের মতো? আমাকে একটু জোর জবরদস্তি করলে আমি অন্য কাউকে বিয়ে করে নেব? কখনোই। আমি তোমাকে এতটা ভালোবাসি যার জন্য আমার বিয়েটা যদি অন্য কোথাও দেওয়ার চেষ্টা করে না, তাহলে আর তুমি মিথিলার মুখ আর কোনোদিন আর তার কথাও শুনতে পাবে না। তাই ভুলেও আর এসব কথা বলবে না। একদম খুন করে ফেলবো। আর একবার যদি এইসব বাজে কথা বলিস না তাহলে তো আমার থেকে খারাপ আর কেউ হবে না মিঠু। তাহলে এসব কেন বলো? তুমি এসব বললে আমার কষ্ট হয়, হয়তো বোঝো না। আমার আমার বিয়েটা অন্য কোথাও ঠিক করলে আমি সুইসাইড করবো, সেটা ভেবেই তুমি এমন করে রাখতে পারছ। তাহলে আমি যদি তোমার থেকে দূরে সরে যাই, তোমার সাথে একটুও কথা না বলি, তাহলে তুমি কতটা কষ্ট পাবে ভেবে দেখেছো? উফ, তুই কেন বুঝতে পারছিস না? এই সম্পর্ক হওয়া সম্ভব না। আমি তোকে বোঝাতে চেষ্টা করছি আর তুই উল্টো আমাকে বোঝাচ্ছিস। তোমাকে বোঝাবে না তো? তোমাকে বোঝাবে না তো কি করবো? তুমি আমাকে এতটা ভালোবাসার পরেও বলছো ভালোবাসো না, আর বারবার বলছো এই সম্পর্কটা হয় না। কেন কেন না হয়? হ্যাঁ, আমি সেটাই জানতে চাই। তুই কেন বুঝিস না? আমরা খালাতো ভাই বোন। আমি তো তোকে বোনের মতো ভালোবাসি, গার্লফ্রেন্ডের মতো নয়। তারপরও তুই বারবার সেই একই কথা কেন বলছিস? কেন বুঝতে পারছিস না এটা কখনোই সম্ভব না? উল্টা আমাদের পরিবারের সম্পর্ক নষ্ট হবে। হলে হবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমরা বিয়ে করে নেব, তারপর খুব শীঘ্রই একটা বেবি নিয়ে নেব। তখন তখন দেখবা ওর দিকে তাকিয়ে হলেও সবাই আমাদের মেনে নেবে। তুমি জানো না আমি আব্বু আম্মুর একমাত্র মেয়ে, তাই ওরা আমার কোনো আশা অপূর্ণ রাখবে না। তার উপর খালাম্মা আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, পছন্দ করে। হয়তো মুখে সেটা বলতে পারে না, কিন্তু তোমার বউ করার জন্য অনেক আগে থেকেই হয়তো ও দেখো ভেবে রেখেছে। একটাবার খালামণিকে জিজ্ঞেস করে দেখতে পারো। যেটা স্বপ্ন সেটা স্বপ্নই থেকে যায়। বাস্তবে রূপান্তর না করার চেষ্টা না করাই ভালো, তাতে কষ্টটাই বাড়ে। তোকে বললাম আজকের পর থেকে তুই আমাকে আর এমনভাবে ডিস্টার্ব করবি না। ওই যে বললাম ভালোবাসি, ভালোবাসলে মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে যায়, সেটা তুমি বুঝতে পারো না নাকি জানো না? মিথিলাকে ঈশান যতই বোঝানোর চেষ্টা করছিল মেয়েটা ততই কথা পেঁচাচ্ছিল। তাই ছেলেটা বিরক্ত হয়ে কলটা কেটে দিল। এমন করে 15টা দিন কেটে গেল। এই কয়েকটা দিন মিথিলা যতবার ঈশানের কাছাকাছি আসার চেষ্টা করেছে, ওকে ভালোবাসা বোঝানোর চেষ্টা করেছে, ছেলেটা ততবার ওকে ইগনোর করেছে। মিথিলা ভেবেছিল ঈশান ওকে সত্যি ভালোবাসে, কিন্তু খালাতো বোন ভেবে আর পরিবারের কথা চিন্তা করে এই সম্পর্কটা কেউ মেনে নিবে না ভেবেই ওর থেকে দূরে দূরে সরে থাকার চেষ্টা করছে। কিন্তু এই 15টা দিনে মিথিলার ধারণাটা পাল্টে গেছে। উল্টো ছেলেটার ইগনোরে মিথিলা যেন ভুলতে বসেছে ঈশান ওকে ভালোবাসে কিনা। মিথিলার এখন সন্দেহ হয় যে যে ঈশান ওকে ভালোবাসেনি, হয়তো ছোট বোন ভেবে ভালোবেসে, তাই এসব কথা শোনার পর থেকে এমন করে ইগনোর করছে। মিথিলা ঈশানের ইগনোরটা মেনে নিতে না পেরে প্রতিনিয়ত চোখে জল ফেলে। এতে হয়তো ঈশানের কিছু যায় আসে না,
অন্যদিকে ঈশান প্রচণ্ড পরিমাণে একটা টেনশনের মধ্যে আছে। কিভাবে মেয়েটাকে বোঝাবে আর কিভাবে ওর থেকে দূরে সরিয়ে রাখবে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। মিথিলার পাগলামিটা দিন দিন বেড়ে যাচ্ছে। প্রতিদিনের মতো আজকেও সন্ধ্যার দিকে একটা ব্রিজে বসে কথাগুলো ভাবছিল আর সিগারেট খাচ্ছিল। এরই মাঝে ওর ফ্রেন্ড এসে পাশে বসে, তারপর কাঁধের উপর হাত রাখতেই ঈশান একবার ওর দিকে তাকিয়ে চোখ জোড়া ফিরিয়ে নিয়ে রাজ বলতে লাগলো, কি এমন টেনশনে আছিস যে এভাবে রোজ খেতে শুরু করেছিস? কই না তো, কি হবে? তাছাড়া আমি তো এগুলো আগেও খেতাম, এমন না যে কখনো খাইনি। খেয়েছিস কিন্তু এত বেশি খেতি না। যখন মনটা খুব খারাপ থাকতো আর কোনো টেনশনে থাকতি তখনই খেতি। আর এখন রোজই খাচ্ছিস, তাতে আমি বুঝতে পারছি তোর মনটা কোনো বিষয় নিয়ে খারাপ। আচ্ছা, কোনো কিছু নিয়ে বেশ টেনশনে আছিস। এখন কথাটা ঘুরিয়ে আমাকে বল, কি হয়েছে? কি সমস্যার মধ্যে পড়েছিস যার জন্য রেগুলার সিগারেট খেতে হচ্ছে? রাজ কাজের জন্য কয়েকটা দিন বাইরে ছিল, তাই ঈশানের সাথে কি হয়েছে আর কি জন্য ছেলেটা এমনটা করছে সেটাও জানে না। ঈশান খুব চাপা স্বভাবের, মনের মধ্যে কষ্ট থাকলে সেটা কাউকে বলে না, নিজে একাই কষ্টটা ভোগ করে যাবে, তারপরও কাউকে জানতে দিবে না। ছেলেটা চুপ করে আছে দেখে রাজ বারবার জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। তারপর একটা সময় ঈশান ওকে সবটা বলল। সব শোনার পর রাজ বুঝতে পারল যে ঈশান এই বিষয়টা নিয়ে প্রচণ্ড পরিমাণে টেনশানে আছে। আর রাজ মিথিলাকে খুব ভালোভাবেই জানে। রাজ জানে মিথিলাকে ঈশান ঠিক কতটা ভালোবাসে, কিন্তু কেন যে ওকে মেনে নিতে চাইছে না সেটাও বুঝতে পারছে না। তবে এটুকু মাথাতে আসছে পরিবারের কারণে হয়তো এমনটা করে দূরে সরিয়ে দিতে চাইছে। রাজ বুঝতে পারছে ঈশানের চোখে মুখে কতটা চিন্তার ছাপ, যার জন্য ওর পুরো মুখটা ফ্যাকাশে হয়ে আছে। ছেলেটা রাতে হয়তো ঠিকমতো ঘুমোতে পারে না, এই বিষয়টা নিয়ে প্রচণ্ড পরিমাণে টেনশন করে সব সময়। রাজ আবারও ছেলেটার কাঁধের উপর হাত রেখে বলতে লাগলো, দেখ বন্ধু, ভালোবাসা হচ্ছে প্রজাপতির মতো, শক্ত করে ধরলে পিষে যায় আর আলতো করে ধরলে উড়ে যায়। তাই সব সময় আগলে রাখতে হয়। এত ভালো যে তোকে বাসে, তুই তাকে আগলে না রেখে এমন কষ্ট দিচ্ছিস। এমন না যে তুই মিথিলাকে ভালোবাসিস না, আর কেউ জানুক বা না জানুক, আমি তো জানি তুই ওকে ঠিক কতটা ভালোবাসিস। আর যদি ভালোই না বাসিস, তাহলে এমন করে মেয়েটার কেয়ারিং দেখাতি না, তাই না? তুই ভুল করছিস, আমি ওকে ভালোবাসি না, আমি ওকে ছোট বোন হিসেবে ভালোবাসি, সেই জন্য এত বেশি কেয়ারিং করতাম। মিথিলার কোনো ভাই নেই আর আমার কোনো বোন নেই, সেজন্য বোন হিসাবে ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতাম, তাই ওকে সবসময় আগলে রাখতাম। কিন্তু মেয়েটা যে এমন একটা কথা বলবে সেটা আমি ভাবতে পারিনি। আর তুই ভাবতে পারছিস সে এসব জানাজানি হয়ে গেলে ফ্যামিলির মধ্যে কি একটা ঝামেলা সৃষ্টি হবে? না ওর আব্বু আম্মুর সাথে আমার ফ্যামিলির কথা বলবে, আর না ওদের সাথে আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। তোর কথাটা আমি মানতে পারলাম না, সবই মানতে পারলেও এইটুকু মানতে পারলাম না। তুই আমার থেকে আড়াল করার চেষ্টা করছিস। একটা ছেলেকে, একটা মেয়েকে যেমন করে ভালোবাসতে চায়, হ্যাঁ তুই ওকে বেসেছিস, কিন্তু সেটা প্রকাশ করিস নি। দেখ, ভালোবাসা তো বলে কয়ে হয় না, হয়ে যায়, তাই সেটা না বুঝে করে ফেলেছে। তোর কথাটা আমি মানতে পারলাম না, সবই মানতে পারলেও এইটুকু মানতে পারলাম না। তুই আমার থেকে আড়াল করার চেষ্টা করছিস। একটা ছেলেকে একটা মেয়ে যেমন করে ভালোবাসতে চায়, তুইও ওকে ভালোবেসেছিস, কিন্তু সেটা প্রকাশ করিস না। দেখ, ভালোবাসা তো বলে কয়ে হয় না, হয়ে যায়, তাই ও সেটা না বুঝে করে ফেলেছে। মিথিলা তোর থেকে ছোট, সেজন্য বুঝতে পারিনি তুই এই সম্পর্কটা মানবি না আর এমন করে ইগনোর করবি। আর জানলেই বা কি, ভালোবাসা কি বলে হবার মতো কোনো জিনিস না। আমি বলি কি, তুই একটু ভেবে দেখ। আমি বলবো না তুই নিজের মনের বিরুদ্ধে গিয়ে ওকে মেনে নে, আমি জানি তোর মনের মধ্যে কি চলছে। দেখ, ছোটোবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, তোর কিছু হলে সেটা বুঝতে পারি, হয়তো তুই আমাকে বলিস না। তাই আমি বলবো, যাকে এত বেশি ভালোবাসিস আর যে তোকে নিজের নিজের করে পেতে চায়, তাকে অন্তত এই কষ্ট দিস না যেটা তুইও সহ্য করতে পারবি না। দেখ, আমি সবটা ভেবেচিন্তে এরকম করে কথা বলছি। তাছাড়া যখন শুনেছি মিতু আমাকে ভালোবাসে, আমি ওকে ভালো না বাসলেও যদি ও আমার খালাতো বোন না হতো, তাহলে আমি ওকে উঠিয়ে নিয়ে গিয়েও বিয়ে করতাম। ওর মতো একটা মেয়ে হয় না
যে এতটা সহজ সরল মেয়েটা আমার সব কথাই শোনে, তাকে কি করে দূরে সরিয়ে দিতাম, কিন্তু এই সম্পর্কটা হওয়া সম্ভব না। আমি চাই ও সারা জীবন আমার বোন হয়ে থাকুক, কিন্তু কি করব বল, ও যে পাগলামিটা করছে তাতে কি করে ওকে ইগনোর করব বল? ওকে বোঝালেও বুঝতে চায় না, তাতে কি দুজনের ভালো হবে বল? আমি জানি এটা হয়তো কারোর ভালো হচ্ছে না, কিন্তু ভালোবাসাটা ভালো মন্দ বিচার করে হয় না, সেটা হয় মনের মিল থেকে। তুই হয়তো মন থেকে ওকে চাস, কিন্তু মুখে বলতে পারছিস না। দেখ, যেটা করবি সেটা ভেবে চিন্তা কর, তারপরে এমন কোনো কাজ করিস না যার জন্য পরবর্তীতে দুজনকে কষ্ট পেতে হয়। তাহলে না ভালো থাকতে পারবে ও, আর না তুই ওকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারবি। সারা জীবন একটা মেয়ের কাছে তুই অপরাধী হয়ে থাকবি। অন্যদিকে মিথিলা ঈশানকে বোঝাতে না পেরে প্রতিনিয়ত মনের দিক থেকে দুর্বল হয়ে গেছে। আজকে প্রায় একটা মাস হয়ে আসছে ঈশানকে ভালোবাসার কথাটা বলেই যাচ্ছে, আর ছেলেটা ওকে এমন করে ইগনোর করে যাচ্ছে, যার জন্য মিথিলা প্রচণ্ড পরিমাণে আপসেট হয়ে পড়েছে, যার জন্য মেয়েটা প্রচুর পরিমাণে কান্নাকাটি করে। এদিকে ঈশানের মন খারাপ দেখে আম্মু ওকে বারবার জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু ছেলেটা কিছুই বলে না। তারপরও আম্মু কিছুটা আঁচ করতে পেরেছে, হয়তো ছেলের কিছু একটা হয়েছে, যার জন্য অমন বারবার জিজ্ঞেস করছিল। মিথিলা অনেক ভেবে চিন্তে ডিসিশন নেয় নিজের ভালোবাসাটা যে করেই হোক ওকে আদায় করে নিতেই হবে। তাই নীলার সাথে এ বিষয় নিয়ে কথা বলে, তারপর আবারও একটা প্ল্যান করে। পরদিন কলেজে আসে, ঈশান আগে থেকে এসে বসে আছে। মিথিলা নীলাকে নিয়ে ঈশানকে ডেকে পাঠায়। নীলা গিয়ে ঈশানের সামনে দাঁড়াতেই মেয়েটা একবার ওর দিকে তাকাতেই নীলা বলতে থাকে, ভাইয়া, মিথিলাকে একটা ছেলে ডিস্টার্ব। কি বলো? ও কোথায় আর কোন ছেলে ডিস্টার্ব করছে? ক্যাম্পাসের শেষ দিকটা যে ফাঁকা রুমটা আছে ওইখানটাই দেখলাম দাঁড়িয়ে কান্না করছে। ছেলেগুলো বেশ হাসাহাসি করে কী সব বলছে, যার জন্য ও কান্নাকাটি করছে। আপনি প্লিজ একটু চলুন ভাইয়া। ঈশান আর দেরি না করেই নীলার কথা শুনে এক দৌড় লাগালো। 5 মিনিটের মধ্যেই ক্যাম্পাসের শেষ দিকটায় চলে আসলো। এদিকে তেমন কেউ আসে না, আর রুমগুলো পুরনো, আর শেষ দিকটাতে হয় ফাঁকা পড়ে থাকে, তবে কিছু বখাটে ছেলে নেশা করে এদিকটাতে। ঈশান সেই ফাঁকা রুমের সামনে আসলো, আর এসেই কিছুটা দূরে কয়েকটা বখাটে ছেলেকে বসে থাকতে দেখলো। জায়গাটা ফাঁকা, তারপরও রুমের মধ্যে কেউ আছে কিনা সেটা দেখার জন্য ঈশান যখনই রুমের সামনে আসলো তখনই কেউ হুটহাট করে ওকে পিছন থেকে খুব জোরে ধাক্কা দিল, আর কিছু বুঝে ওঠার আগেই রুমের দরজাটা বন্ধ হয়ে গেল। হঠাৎ এমন একটা ঘটনাতে ঈশান বেশ খানিকটা হকচকিয়ে গেল, আর একটু ভয়ও পেল। কে এমনটা করলো ওর সাথে? তারপর সামনের দিকে তাকাতেই যাকে দেখলো তাকে দেখার জন্য প্রস্তুত ছিল না, কারণ মিথিলা ঈশানের দিকে একটা মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটা কেমন মুচকি মুচকি হাসছে। মিথিলাকে দেখতে আজকে পুরো একটা পরীর মতো লাগছে। এবার ঈশান কিছু বলতে লাগলো। কি সমস্যা কি তোর? আমাকে এখানে আটকে দিলি কেন? আর দরজা আটকে দিয়ে এমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? তোমাকে কাছে পাওয়ার ইচ্ছেটা আমার অনেক দিনের, আর আজকে এতটা কাছে পেয়েছি, তাহলে হাসবো না? আজকে তোমাকে নিজের সাথে মিশিয়ে নেব, সেজন্য তোমাকে প্ল্যান করে এখানে এনেছি। মানে কি বলতে চাইছিস আর কি বোঝাতে চাইছিস? দেখ, একদম কিন্তু উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবি না। যদি করিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। উল্টোপাল্টা তো তোমার সাথে বিয়ের পরে হবে, কিন্তু তার আগে আজকে প্র্যাকটিস করে নিই। আর তুমি এত ভয় পাচ্ছ কেন বাবু? তুমি না আমাকে ভালোবাসো, একটু আদর দিতে পারবে না আমাকে? কী সব আজে বাজে কথা বলছিস তুই? মিথিলা, আমাকে যেতে দে। তুই আমাকে এইখানে ডেকে আনবি আর এরকম একটা মিথ্যা কথা বলে আনবি, সেটা জানতাম না। জানলে কখনোই এখানে আসতাম না। তোর এরকম চিন্তাধারা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আসলে অনেকটা বিগড়ে গেছিস এই ভালোবাসা ভালোবাসা করে। আমি এত কিছু জানতে চাই না, আজকে তোমার আমাকে আদর করতেই হবে, আর তুমি আজকে আমাকে নিজের সাথে মিশিয়ে নেবে। তুমি ভয় পাচ্ছ ফ্যামিলি আমাদের মেনে নেবে না, এই জন্য তো। তুমি শুধু একবার আমাকে আদর করে ভরিয়ে দাও, তখন দেখবে সবাই আমাদের মেনে নেবে, আর আমাদের বেবি হয়ে গেলে দেখো সবাই আমাদের মেনে নেবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কী সব আজে বাজে কথা বলছিস? তোর এরকম বিহেভ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মিথিলা। আমি তোকে ভালো ভাবতাম, আর তুই কি না আজকে এরকম একটা বাজে প্রস্তাব দিচ্ছিস?
তুই যদি তাই ভেবে থাকিস তাহলে সেটা তোর ভুল ধারণা। তুই যদি ভেবে থাকিস তুই আমাকে স্পর্শ করলে আমি তোর প্রেমে পাগল হয়ে যাব আর উল্টাপাল্টা কিছু করব, তাহলে সেটা তোর আরও বড় ভুল। তুই এমন কিছু করে আমাকে নিজের মায়ে ফেলতে পারবি না। সেটা দেখা যাবে। এখন কথা না বলে আমার কাছে আসো, আমাকে একটাবার বুকে জড়িয়ে ধরো। দেখো, তুমি আমাকে ভালোবাসো, সেটা সব কিছু ভুলে গিয়ে প্রকাশ করতে বাধ্য হবে। তোর সাথে কথা বলে কোনো লাভ নেই। তুই যতটা পাগলামি করছিস তাতে আমি তোকে কখনোই বোঝাতে পারবো না। আমাকে এখান থেকে চলে যেতে হবে। আর আজকে যদি তোর বাসায় আমি এসব না বলেছি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুই কতটা বকে গেছিস সেটা আমাকে আজকেই বলতে হবে। কথাগুলো বলেই ঈশান ক্লাসরুম থেকে বের হতে গেলেই মিথিলা ওর একটা হাত ধরল। সাথে সাথে ওর দিকে তাকালেই মিথিলা একটা হ্যাচকা টান দিয়ে ঈশানকে নিজের অনেকটা কাছে নিয়ে আসলো। আচমকা এরকম একটা কর্মকাণ্ডে এসে ঈশান তাল সামলাতে না পেরে মিথিলার অনেকটা কাছে চলে আসে। এবার মিথিলা হুটহাট করেই ঈশানের শার্টের কলারটা ধরে ছেলেটা ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দেয়। ঈশান এক নিমেষের মধ্যেই পুরো স্তব্ধ হয়ে গেল আর কেমন যেন পাথরের মতো দাঁড়িয়ে রইল। মিথিলা ঈশানের ঠোঁটে পাগলের মতো কিস করতে লাগলো। তারপর 30 সেকেন্ড পার হতে না হতেই ঈশানের মনে হতে লাগলো এটা অন্যায়। তাছাড়া মিথিলা যেটা করছে সেটাতে সায় দিলেও আরও বড় অন্যায় হবে। আর এসব যদি দুই পরিবারের কেউ জানতে পারে তাহলে অনেক বেশি ঝামেলায় পড়তে হবে। বিষয়টা ভেবেই ঈশান মিথিলাকে সরিয়ে দিল। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই ঈশান কষিয়ে ওর গালে কয়েকটা থাপ্পড় মেরে দিল। এবার মিথিলা ঈশানের থেকে কিছুটা দূরে সরে গেল। তারপর গালে হাত দিয়ে কান্না করে দিয়ে বলতে লাগলো, তুমি আমাকে মারলে, তুমি না আমাকে ভালোবাসো, তাহলে কি করে পারলে আমার গায়ে হাত তুলতে? কী করে পারলাম বুঝতে পারছিস না? তুই যে পাগলামিটা করছিস সেই পাগলামিতে সায় দেওয়াটা আমার পক্ষে সম্ভব না। তোকে আমি বারবার বলেছি তুই এগুলো করিস না, তারপরে তুই এই কাজটা বারবার করছিস। আর আজকে এইরকম একটা বাজে চিন্তা তুই আমাকে নিয়ে করেছিস। তুই কি করে ভেবেছিস আমি তোর শরীরের মোহে পড়ব? তুই আমাকে এতটা বাজে ভাবিস সেটা আমার জানা ছিল না। আজকে যদি আমি তোর বাসায় না বলেছি তাহলে আমার নামও ঈশান নয়। বলো, বলে দাও, তাতে কি হবে? সবাই সবটা জানতে পারবে। আজকে হলেও সবাই সব জানবে আর কালকে হলেও জানবে। আমি ভেবেছিলাম তুমি যদি আমাকে একসেপ্ট করে নাও তারপরে দুজনে গিয়ে আব্বুর কাছে বলবো, কিন্তু তুমি তার আগেই সবটা বলে দিবে তো। দাও, আমি যদি তোমাকে না পাই তাহলে আমার যা করা লাগে আমি সেটাই করব। যদি নিজেকে শেষ করে দিতে হয় তাহলে সেটাই করব। তারপর আমি অন্য কারোর হব না। আমার শুধু তোমাকে ইচ্ছা। আমি এই ভালোবাসাটা চাই, অন্য কারোর ভালোবাসা আমার দরকার নেই। তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা তুমি কালকের মধ্যেই আমাকে জানাবে। যদি উল্টো পাল্টা কিছু করার চেষ্টা করেছো না তাহলে আমার লাশটা তুমি দেখতে পাবে। তখন বুঝতে পারবে এই মিথিলা তোমাকে কতটা ভালোবাসে। মিথিলা কান্না করতে করতে ক্লাস থেকে বেরিয়ে গেল আর ঈশান সেখানেই বসে পড়ল। ও ভাবতেই পারছে না কি করবে। আবার পরক্ষণে মনে হচ্ছে মিথিলা যতটা বাড়াবাড়ি করছে তাতে ওর সাথে সায় দেওয়াটা পাগলামি ছাড়া কিছুই নয়। আর এই বিষয়টা বেশি দূর বাড়াবাড়ি হয়ে যাবে, তাই আজকে ওর বাসায় গিয়ে বলতে হবে। ঈশান আর এক মুহূর্ত দেরি না করে ওর খালামণির বাসায় চলে গেল। তারপর খালামণি দরজা খুলে দিয়ে বলতে লাগলো, কি রে আব্বু, কি হয়েছে? তুই এরকম রাগ করে আছিস কেন? রাগ করে থাকবে না? রাগ করার মতো কাজ করলে তো রাগ করবই। আর আজকে যেটা হয়েছে না, এটা শোনার পর তুমিও রাগ করবে। আমি ভাবতেই পারছি না ওর সাহস হয় কী করে এরকম একটা কাজ করার। কি হয়েছে আর কে কি করেছে আমাকে বল। তুই এত রেগে আছিস কেন? সেটা না বলে শুধু শুধু এভাবে রাগ দেখাচ্ছিস কেন? আমাকে বল না, কে কি বলেছে? ঈশান দরজা থেকে ডাইনিংয়ে এসে একটা জায়গায় বসে পড়ল। খালামণি বুঝতে পারল তার ভাগ্নে রেগে আছে। উনি এক গ্লাস পানি এনে দিতেই ঈশান পানিটা খেয়ে তারপর খালামণিকে সবটা বলল। সব শোনার পর খালামণি অবাক চোখে ছেলেটার দিকে তাকিয়ে রইল। তখন ঈশান বলতে লাগলো, খালামণি, আমি এই বিষয়টা কাউকে জানাতে চাইছিলাম না, কিন্তু তোমার মেয়ে যতটা পাগলামি করছে এতে যদি আর দেরি করি তাহলে ও কি করবে আমি সেটাই ভাবতে পারছি না। আর আজকে যে কাণ্ডটাও ঘটাতে যাচ্ছিল, আমি যদি বাজে কোনো চিন্তাভাবনা নিয়ে তোমার মেয়ের দিকে তাকাতাম না তাহলে তোমাদের মান সম্মানটা ডুবে যেত। কিন্তু আমি সব দিকটা ভাবি। আর তুমি জানো আমি ওকে বোনের চোখে দেখি।
তাহলে ওকে নিয়ে এসব ভাববো কি করে? তোমার মেয়ে যা নয় তাই করে যাচ্ছে। আমি বলছি তোমরা আজকের পর থেকে ওকে সামলাবে, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি তোমার মেয়ের কি হাল করব সেটা নিজেও জানি না। ও ছোট মানুষ, তাই আমি ওকে আর কিছু বললাম না। ঈশান কথাগুলো বলে সেখান থেকে বেরিয়ে গেল। ঈশান চলে যাওয়ার পরপরই মিথিলাই বাসায় আসলো। মেয়েটা আসতেই আম্মু ওকে কিছুক্ষণ বকাঝকা করলো। মিথিলা কান্না করতে করতে রুমে গেল আর নিজে নিজেই বলতে লাগলো, শেষ পর্যন্ত তোমার রাগ আর জেদের কাছে আমার ভালোবাসাটাকে এতটা তুচ্ছ ভাবলে? আমি কি এমন অন্যায় করেছি? তোমাকে ভালোবাসাটা কি আমার কাছে খুব বেশি অন্যায় ছিল? আমি তোমাকে না জেনে না শুনে ভালোবেসেছি। খালাতো ভাইকে ভালোবাসাটা কি খুব বেশি অন্যায়? তুমি তুমি আজকে বাসায় শেষ পর্যন্ত বলেই দিলে আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি সেটা বুঝতে পারলে না। এই ভালোবাসাটা একদিন তুমি রিয়েলাইজ করতে পারবে। অন্যদিকে ঈশান বাসায় চলে গেল না। এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছে, কিন্তু কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছে না। যে মেয়েটাকে এত বেশি কাছের আর আপন ভাবে, সে মেয়েটার গায়ে আজকে হাত তুলেছে। তার উপর আজকে মিথিলা এমন একটা কাজ করেছে যার জন্য ঈশান অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। যদি হুটহাট করে ওদের ওই অবস্থায় কেউ দেখে ফেলতো তাহলে হয়তো অনেক বড় একটা ঝামেলায় পড়তে হতো। তার উপর মিথিলা যা শুরু করেছে তার জন্য আজকে ওর বাসায় বলতে হলো। সব মিলিয়ে একটা মানসিক প্রেশারের মধ্যে দিয়ে দিনটা কাটলো। তার উপর কাউকে বিষয়টা বলতেও পারছে না, আর আজকে না বলে থাকতেও পারলো না। তাই সারাটা দিন এদিকে ওদিকে কাটিয়ে রাতের দিকে বাসায় ফিরল। অন্যদিকে মিথিলার আব্বু বাসায় আসতেই ওর আম্মু কিছু একটা ভাবতে দেখে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে? তুমি এরকম মন খারাপ করে আছো কেন? আর কি ভাবছো সেই তখন থেকে? এবার আম্মু আব্বুকে সবটা বলল। সব শোনার পর মিথিলার আব্বু প্রচণ্ড পরিমাণে রেগে পুরো আগুন হয়ে গেল। ভদ্রলোক মিথিলাকে রুমে দিকে যেতে লাগলো। তখন আম্মু বলতে লাগলো, দেখো, ওকে আর বকাঝকা করো না। আর ও ছোট মানুষ, বুঝতে পারেনি, তাই ভুল করে ফেলেছে। আব্বু আম্মুর কোনো কথা না শুনেই তাড়াহুড়ো করে মিথিলার রুমে চলে আসলো। মিথিলা বালিশের মুখ গুজে বিছানায় শুয়ে আছে, কিছু একটা ভাবছে। তখন আব্বু রুমে এসেই টু শব্দটাও না করে কোমর থেকে বেল্ট খুলে মেয়েটাকে এলোপাতাড়ি মারতে লাগলো। কিছু বুঝে ওঠার আগেই আব্বুর গায়ে আঘাত করতে লাগলো। তাই মেয়েটা খানিকটা ভড়কে গেলেও আব্বুকে দেখে বলতে লাগলো, আব্বু, আমাকে মারছো কেন? আমি কি এমন অনেক করেছি যার জন্য তুমি আমার গায়ে হাত তুলছো? প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার খুব লাগছে আব্বু। তোমার সাহস কি করে হয় এরকম একটা কাজ করার? হ্যাঁ, এসব করার আগে তুমি দুইবার ভাবলে না? তোমাকে যতই লাইক দিয়েছি তুমি ততই বেশি মাথায় উঠেছো। আর আজকে এমন একটা কাজ করেছো, তোমাকে স্বাধীনতা দিয়ে শেষে আমার মান সম্মানটা ডুবোতে বসেছি। আমি তোমাকে বলেছিলাম তোমার যতটা স্বাধীনতা লাগে তুমি নাও, তারপরও এমন কোনো কাজ করো না যার জন্য আমাকে কঠোর হতে হয়। আর আজকে তুমি সেটাই করেছো। বলো, আজকের পর আর তুমি ওই ছেলের দিকে ভুলেও তাকাবে না, ওর সাথে আর কোনো কথাও বলবে না। আব্বু, আমি ওকে ভালোবাসি, তাই ভালোবাসার কথাগুলো বলেছিলাম, কিন্তু বুঝতে পারিনি আমার ভালোবাসাটা এত বেশি অন্যায় হয়ে যাবে। ভালোবাসা? আব্বুর সামনে তুমি এখনো আজে বাজে কথা বলেই যাচ্ছ। আজকে পিটিয়ে তোমার খাট থেকে আমি ভালোবাসার ভূত নামাবো। দেখবো কি করে তোমার মুখ দিয়ে ওই ভালোবাসার কথা বের হয়। মিথিলা মার খাচ্ছে আর চোখের পানি ফেলছে। মেয়েটা একটা সময় সহ্য করতে না পেরে শেষে আব্বুর পা জড়িয়ে ধরল। আব্বু তারপরও থামলো না। একমাত্র মেয়ের সম্পর্কে এমন কথা শুনে প্রচণ্ড পরিমাণে রেগে গেছেন লোকটা। আব্বু নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে মিথিলাকে এলোপাতাড়ি মারতে লাগলো। এবার মিথিলা আব্বুর পায়ে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো, আব্বু, আমি বুঝতে পারিনি আমার ভালোবাসাটা এত বেশি অন্যায় হয়ে যাবে। দয়া করে আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এরকম অন্যায় করবো না। ভুল করে ফেলেছি। আমি নিজের খালাতো ভাইকে ভালোবাসি, বুঝতে পারিনি সত্যিকারের ভালোবাসার কোনো দাম নেই। এরপরও তোমার মুখ দিয়ে ভালোবাসার কথা বের হচ্ছে। তোমাকে আমি যতই বারণ করি এসব বিষয় বলতে, তুমি ততই এসব বলছো। আজকে তোমার ভালোবাসার ভূতটা ঘাট থেকে আমি নামাচ্ছি, তারপর দেখি তুমি কি করে বাসা থেকে বের হও। আজকের পর তোমার বাসা থেকে বেরোনো বন্ধ, তারপরে দেখি
তুই কি করে ওই ছেলের দিকে তাকাও, আর তোমার পড়ালেখাও বন্ধ। এরই মাঝে মিথিলার আম্মু তাড়াহুড়ো করে এসে ওর আব্বুর হাত ধরে ফেললো। তারপরও যেন আব্বু থামছে না। মিথিলাকে অনেক মেরেছে আব্বু, আর আম্মু আসতে একটু লেট করে ফেলেছে বলেছিল। ভেবেছিল মিথিলাকে কিছু বলবে না, কিন্তু মিথিলার কান্নার শব্দ পেয়ে আস্তে আস্তে ততক্ষণে আব্বুকে অনেক মেরেছে। এবার আম্মু ওর আব্বুকে আটকে দিয়ে বলতে লাগলো, পাগল হয়ে গেছো তুমি? কি পাগলামি করছো? মেয়েটা ছোট মানুষ, তাই ভুল করে ফেলেছে। তার জন্য তুমি ওর গায়ে এভাবে হাত তুলবে? আমি ভাবতে পারছি না যে তুমি এরকম একটা কাজ করতে পারো। একমাত্র মেয়েকে তুমি এমন করে আঘাত করতে পারলে? হ্যাঁ পারলাম। তোমার মেয়ের সাহস কি করে হয় এরকম একটা কাজ করার? হ্যাঁ, ওকে আমি যতই বারণ করি এসব বলতে, তারপরও ততই এসব বলছে। আর কত তোমার মেয়েকে বুঝিয়ে দিতে হবে? হ্যাঁ, এসব কাজ করলে আমার মান সম্মানের 12টা বাজবে। ওর উপর নিজের খালাতো ভাইকে শেষ পর্যন্ত কিনা, ছি, আমার ভাবতেই অবাক লাগছে। আমি ওকে স্বাধীনতা দিয়েছি, তাই বলে এত স্বাধীনতা দেইনি যে এসব আজে বাজে কাজ করবে। ওকে যখন যেটা প্রয়োজন আমি দিয়েছি, তারপরও এরকম একটা কাজ কিভাবে করলো? আব্বু, আমি ঈশানকে ভালোবাসি। আমি ওকে চাই। ওকে ছাড়া আমি অন্য কিচ্ছু ভাবতে পারবো না। তুমি আমাকে যতই মারো, তারপরে আমি শুধু ওর কথাটাই বলবো। মিথিলা ফ্লোরে বসে কথাগুলো বলছে আর কান্না করছে। আম্মু আব্বুকে আটকে রেখেছে। এবার আব্বু বেলটা ছুঁড়ে ফেলে দিল। তারপর রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় আবারও মিথিলার দিকে ফিরে বলতে লাগলো, এরপর যদি ওই ছেলেটার নামও তোমার মুখে শুনি, তাহলে তোমাকে শেষ করে ফেলবো। 1 সপ্তাহের মধ্যে আমি তোমার বিয়ে দেব। তারপর দেখি তুমি ওই ছেলেটাকে কি করে ভালোবাসার কথা বলো। সাইলা, তুমি ওকে বাসার বাইরে যেতে দিবে না। যদি দাও তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ওর সাহস কি করে হয় এরকম একটা কাজ করার? আমি ওকে যেটা করতে বারণ করেছি ও সেটাই করেছে। আব্বু, আমি ওকে ছাড়া এমনিতেই বাঁচতে পারবো না। তার থেকে না হয় তুমি আমাকে আমাকে মেরে ফেলো। এমনিতেও ঈশান আমাকে ভালোবাসে না, যার জন্য আজকে ভাষাই বলে দিল। তো আমি আর বাঁচতে চাই না। তোমরা আমাকে মেরে ফেলো, তারপরে অন্য কোথাও বিয়ে দিও না। বিয়ে তোমাকে আমার পছন্দেই অন্য জায়গায় করতে হবে। তুমি কি করে ওই ছেলেকে মনে রাখো আমিও দেখবো। আব্বু, আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। তুমি আমাকে মেরে ফেলো, তারপরে এসব বলো না। মেয়ের কথাতে আব্বু রেগে গিয়ে আবারও তেড়ে আসতে গেলে এবার আম্মু এসে আব্বুকে আটকে দিল। তারপর জোর করে আব্বুকে নিয়ে বেরিয়ে গেল। তারপর রুমের দরজাটা লাগিয়ে দিল আর মিথিলা বসে বসে কান্না করতে লাগলো। ঘন্টাখানেক যাবৎ মেয়েটার রুমের দরজা আটকে দিয়ে কান্না করলো। আম্মুকে অনেকবার ডাকাডাকি করলো, তারপরও মিথিলা দরজা খুলল না, শুধু বলল, আম্মু, এখান থেকে যাও। এখন আর হাতে খেতে দেখাতে হবে না। আমার ভালোবাসাটা তোমাদের কাছে এতটাই তুচ্ছ হয়ে গেছে, যার জন্য তোমরা আমাকে সহ্য করতে পারছো না। যেদিন আমি থাকবো না না, সেদিন তোমরা খুব ভালো করে বিশ্বাস করতে পারবে আমি ঈশানকে কতটা ভালোবাসি। ও ও কি করে পারলো আমার সাথে এরকম করতে? শেষ পর্যন্ত আমাকে ভালোবাসে সেটা প্রকাশ না করে পাশে এসে বলে দিল ও আমার থেকে দূরে সরে থাকতে চাইলো। তাহলে সেটাই হোক। আম্মু হাজার কথা বললেও মিথিলা দরজা খুলল না। আম্মু হতাশ হয়ে চলে গেল। মিথিলা বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে আর চোখের পানি ফেলছে। তারপর নিজে নিজে বলতে লাগলো, তোমাকে ভালোবাসি আমি খুব বেশি অন্যায় করে ফেলেছি, তাই না? বুঝতে পারিনি ভালো ভাইকে ভালোবাসাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। তুমি যদি আমার থেকে দূরে সরে ভালো থাকতে পারো, সেটাই হোক। আপু আম্মু আমাদের কখনোই এক হতে দেবে না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, সেটা কখনো প্রকাশও করবে না। আমাকে দূরে সরিয়ে দিয়ে যদি অন্য কারোর হতে দেখতে তোমার ভালো লাগে, তাহলে না হয় সেটাই হোক। আজকের পর থেকে আমি তোমার থেকে দূরে সরে থাকবো। আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি না অনেক বড় ভুল করলে। এর জন্য তোমাকে খুব বেশি কাঁদতে হবে, দেখো। মিথিলা কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে ঈশান বাসায় এসে রুমের দিকে যেতে গেলেই তখন আম্মু ওকে ডেকে বলতে লাগলো, আব্বু শোনো। ঈশান আম্মুর দিকে ফিরল। ছেলের মুখটা কেমন মলিন। এবার আম্মু বলতে লাগলো, তুমি শুনেছো মিথিলার আব্বু
ওকে প্রচন্ড পরিমাণে মেরেছে আর অনেক রাগারাগি করেছে। মেয়েটার বাসা থেকে বের হওয়াটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। মিথিলাকে নিয়ে এরকম কথা শুনতেই ঈশান অবাক হয়ে আম্মুর দিকে তাকিয়ে রইল। আম্মু আবারও বলতে লাগলো, আমি সবই শুনেছি। দেখো আব্বু, ও ছোট মানুষ, তাই এমন একটা ভুল করে ফেলেছে। সেজন্য তুমি বাসায় বলে দিয়েছো? এটা তুমি মোটেও ঠিক করনি। তুমি ওকে ভালোবাসো না, সেটা বুঝিয়ে বললেই হতো। আর সেটা না করতে পারলে তুমি আমাকে বলতে, আমি মিথিলাকে বুঝিয়ে বলতাম। কিন্তু তুমি এমন একটা কাজ কেন করলে? মিথিলার আব্বু ওকে কতটা মেরেছে জানো? আর তোমাকেও ওই বাসায় যেতে বারণ করেছে। একটু আগে শায়লা ফোন করে আমাকে সবটা বলল। আম্মু, আমি চাই না এই সম্পর্ক হোক। তাছাড়া ও শুধু একতরফাভাবেই আমাকে ভালোবাসে, আমি তো ওকে বাসি না। তাছাড়া এই সম্পর্কটা ওর আব্বু কখনোই হতে দেবে না। তার ওপর তুমি তো আব্বুকে জানো, আব্বু মিথিলার আব্বুকে দু চোখে সহ্য করতে পারে না। তাহলে কি করে আমাদের সম্পর্কটা হওয়া সম্ভব? আর সবচেয়ে বড় বিষয়, আমি ওকে বোনের চোখে দেখি, কখনো ওকে নিয়ে এমনভাবে ভাবিনি। তাহলে কি করে সম্ভব এই সম্পর্কটা হওয়া? দিন দিন মিথিলার পাগলামিটা বেরিয়ে যাচ্ছিল, তাই ওকে দূরে সরানোর জন্য এর থেকে আমার কাছে আর কোনো উপায় ছিল না আম্মু। সেটা ঠিক আছে, কিন্তু ভালোবাসা তো বলে কই হয় না। তুমি নিজেও জানো মিথিলা কতটা পাগলি একটা মেয়ে, আর আমি ওকে কতটা পছন্দ করি। আমি ওকে বুঝিয়ে বলতাম। তুমি হয়তো একটু বাড়াবাড়ি করে ফেললে। মেয়েটাকে ওর আব্বু কিভাবে মেরেছে জানি না। মেয়েটার এখন কি অবস্থা কে জানে। ওর ওপর দিয়ে কি ঝড় যাবে, তুমি সেটা ভাবতেই পারছো না। এটা তুমি না করলেও পারতে। আম্মু, সারা জীবন কষ্টে থাকার চেয়ে একদিন কষ্টটা সহ্য করে নেওয়া অনেক ভালো। ঈশান কথাগুলো বলে আম্মুর সামনে থেকে তাড়াহুড়ো করে রুমে চলে গেল। এখন ভাবতেই খারাপ লাগছে যে একটা মেয়ে ওর জন্য এত বেশি কষ্ট পেয়েছে। তার উপর যাকে এত কেয়ার করতো, সবসময় আগলে রাখতো, সেই মেয়েটাকে এত বেশি কষ্ট পেতে হয়েছে। কথাগুলো ভাবতেই খারাপ লাগা কাজ করলো। ঈশান রুমে এসে ফ্রেশ হয়ে নিল। আম্মু খেতে ডাকলে কোনো রকমে খেয়ে নিল। তারপর রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। ঘুম আসছে না। তারপর একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে চলে গেল। তারপরও দু চোখের পাতা আর এক করতে পারল না। অনেক কষ্টে ভোর রাতের দিকে একটু ঘুমোতে পারল। অন্যদিকে মিথিলা সারা রাত কান্না করেছে। কান্না করতে করতে একটার সময় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মিথিলার আম্মু এসে ওকে ডাকাডাকি করতে লাগলো, কিন্তু মেয়েটা দরজা খুলছিল না। তখন আম্মু কান্নাকাটি করতেই আব্বু এসে দরজা ভেঙে ফেললো। তারপর যখনই মিথিলার দিকে তেড়ে যাবে, তখনই আম্মু আব্বুকে আটকে দিল। তারপর রুমে প্রবেশ করে দেখে মিথিলা কেমন যেন জড়সড় হয়ে পড়ে আছে। এবার আম্মু মেয়ের কপালে হাত দিতেই বুঝতে পারলো মেয়ের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আম্মু কান্না করে দিল আর বলতে লাগলো, আমার মেয়ের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে আর তুমি ওকে এই অবস্থাতেও বকাঝকা করছো, তার উপর আবার গায়ে হাত তুলতে যাচ্ছ। তুমি কি করে পারলে আমার মেয়ের গায়ে ওইভাবে হাত তুলতে? তুমি জানতে না ও কষ্টটা সহ্য করতে পারে না? আর তুমি কালকে যেভাবে ওর গায়ে আঘাত করেছো তাতে জ্বর এসেছে। তোমার যে কাজ করেছে তাতে ওর গায়ে হাত তুলবে না তো কি করবে? ওর সাহস কি করে হলো এরকম একটা কাজ করার? সায়লা, কান্নাকাটি করো না, আমি ডক্টর ডাকছি, ওষুধ দিলে সব ঠিক হয়ে যাবে, দেখবে। তুমি কি মানুষ নাকি অন্য কিছু? একমাত্র মেয়েকে এমন করে মেরেছো, তোমার কি একটুও দয়া মায়া হচ্ছে না? উল্টো আমাকে বলছো কান্নাকাটি না করতে। মিথিলার আব্বু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওনার স্ত্রীর কান্নাকাটি দেখলো। তারপর একটা সময় চুপচাপ বেরিয়ে আসলো। মিথিলার আব্বু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওনার স্ত্রীর কান্নাকাটি দেখলেন। তারপর একটা সময় চুপচাপ বেরিয়ে আসলো। ডক্টর এসে মিথিলাকে দেখে কিছু ওষুধ লিখে দিল। ডক্টর মিথিলাকে দেখেই বুঝতে পারলো কেউ হয়তো মেয়েটাকে প্রচুর পরিমাণে আঘাত করেছে। মেয়েটার হাতে পায়ে অসংখ্য আঘাতের চিহ্ন স্পষ্ট। তাই ডক্টর বলতে লাগলো, আঘাতের কারণে জ্বর এসেছে, জানি না কি এমন হয়েছিল, কিন্তু আপনাদের মেয়ে হাতে
পায়ে স্পষ্ট আঘাতের ছাপ দেখতে পাচ্ছি। তা বোঝা যাচ্ছে ওকে কেউ খুব মেরেছে। ওষুধগুলো সময় মতো খেলে ঠিক হয়ে যাবে, টেনশন করবেন না। ডক্টর এটুকু বলে বেরিয়ে গেল। মিথিলার আব্বু সেখানেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ভদ্রলোক ঔষধ এনে মিথিলার বেডের পাশে রেখে চলে যেতে গেলে তখন আম্মু বলতে লাগলো, ওগো, তুমি আমার মেয়েটার সাথে এত বড় অবিচার করো না। তুমি ওকে একটু দয়া করো। দরকার পড়লে আমার মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে যাব। তারপরও তুমি ওর সাথে এরকমটা করো না। ওকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করো না। তুমি তো জানো মেয়েটা কতটা পাগলি। যদি এরকম কিছু করো তাহলে হয়তো রাগ করে নিজের কোনো ক্ষতি করে বসবে। তুমি কি ভাবো আমি আমার মেয়েকে ভালোবাসি না? ও আমার একমাত্র মেয়ে। ও এরকম একটা কাজ করেছে, তারপরও আমার কি খারাপ লাগেনি বলো? কালকে ওর গায়ে হাত তুলে আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমার কষ্টটা আমি তোমাকে বোঝাতে পারবো না। তুমি হয়তো ভাবছো আমি ততটাই পাষাণ, কিন্তু কি করব বলো? ঈশানের আব্বুর সাথে আমার দীর্ঘদিনের শত্রুতা লেগে আছে। সেই জন্য ওনার সাথে আমার কোনো কথা হয় না। তার উপর ওরা এই সম্পর্ক কখনোই মেনে নিবে না। এসব কথা শুনলেই রাগের মাথায় এমন করে মেয়েটার গায়ে হাত তুলে ফেলেছি। এরকম একটা কাজ করে শেষে নিজের কাছে নিজেকে অপরাধী লাগছিল। শায়লা, আমার মেয়ের ভালো যেটাতে হয় আমি সেটাই করব। এর থেকে বেশি কিছু আর জানতে চেয়েও না। মিথিলার আব্বু কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে গেল। মিথিলার আম্মু কান্না করতে লাগলো আর মেয়ের মাথায় জলপট্টি দিতে লাগলো। মিথিলার আম্মু জানে না ঈশানের আব্বুর সাথে মিথিলার আব্বুর সাথে কী ঝামেলা হয়েছে, কিন্তু কিছুদিন যাবৎ শুনে আসছে এর আগে এমনটা ছিল না। কারণ এর আগে দুজনের অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু হুটহাট করে কী যে হলো যার জন্য মাসখানেক ধরে শুনছে দুজনের এমন একটা ঝামেলা বেঁধেছে। কিন্তু কাউকে জিজ্ঞেস করলে কেউ কোনো কিছু বলে না। তার উপর আবার আজকে মিথিলার আব্বুর এমন সব অস্পষ্ট কথাগুলো, তাতেই কিছুই পরিষ্কার হচ্ছে না। কিছুক্ষণ পর মিথিলার হুঁশ ফিরল। তখন আম্মুকে পাশে দেখে মিথিলা ছলছল নয়নে তাকিয়ে রইল। আম্মু তাড়াহুড়ো করে গিয়ে ওর জন্য খাবার নিয়ে আসলো। তারপর মেয়েকে খাইয়ে দিতে গেলেই তখন মিথিলা মুখটা ফিরিয়ে নিল। মামনি, না খেয়ে থাকলে শরীরটা আরও অসুস্থ হয়ে পড়বে। দেখ, তুই যেটা চাস সেটা কখনোই সম্ভব না। আর তাছাড়া তুই যে কাজ করেছিস, এরপর তোর আব্বু তোর সাথে রেগে কথাই বলবে না? তোর আব্বু অনেকটা রেগে আছে। তোদের সম্পর্কটা কখনোই হবে না। তাই শুধু শুধু এসব বলে আর ঝামেলাটা বাড়াস না। তোর আব্বু ঈশানকে এই বাসায় আসতে বারণ করে দিয়েছে। আর ঈশান যদি তোকে ভালোবাসতো তাহলে আমি তোকে বলতাম ওকে নিয়ে পালিয়ে যেতে। কিন্তু ও তোকে ভালোই বাসে না, তাহলে তুই কি করে ওর কথা ভেবে কষ্ট পাবি? আমি কার জন্য কষ্ট পাবো আর কিসের জন্যই বা পাবো? যাকে ভালোবাসতাম সে আমার ভালোবাসাটা বুঝতে পারেনি। পারতাম না এসব কথা। আজকের পর থেকে আমিও সবটা ভুলে যাব। তোমরা যেখানে আমার বিয়ে ঠিক করবে আমি সেখানেই বিয়ে করে নেব। ঈশান আমার থেকে দূরে সরে থাকতে চাইছি তো, তাহলে সেটাই হোক। যাকে এতটা ভালোবাসি তাকেই বোঝাতে পারিনি, তাহলে আব্বুকে বুঝিয়ে কি হবে? আমি ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে, সেটা প্রকাশ করলে তোমাদের সামনে আসবো, আমাদের সম্পর্কে কথাটা জানাবো। কিন্তু কিন্তু সবটা শেষ শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল। আমি তোকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতাম, কিন্তু ভালোবাসার প্রতিদান হিসেবে কালকে আমাকে এই শাস্তিটা পেতে হলো। আমিও চাই না এসব নিয়ে কথা বলতে। আব্বুকে বিয়ে ঠিক করতে বলো। আমি সুস্থ হয়ে গেলে বিয়ে করে এখান থেকে চলে যাবো। তাতে হয়তো তোমরা অন্তত ভালো থাকতে পারবে। মেয়ের মুখ এরকম অভিমানী আর রাগের বশে বলা কথাগুলো শুনে আম্মু কান্না করতে লাগলো। আম্মু মিথিলাকে জোরপূর্বক অনেকক্ষণ বলে কয়ে একটু খাইয়ে দিল। মিথিলা ভাবলো কার উপর রাগ করে থাকবে? যাকে ভালোবাসতো সেই তো বোঝেনি, তাহলে আব্বু আম্মুর উপর রাগ করে কী লাভ? আর মিথিলা জানে আব্বু যেটা একবার বলবে আম্মু সেটাই শুনবে, তাই খাবারের উপর আর রাগ না করে খেয়ে নিল। এমন করে পুরো 5টা দিন কেটে গেছে। অন্যদিকে ঈশান মিথিলার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছে ওর বান্ধবীর মাধ্যমে, কিন্তু কেউ কোনো কিছুই বলতে পারেনি।
কারণ মিথিলা নিজেই বারণ করে দিয়েছিল। তার উপর ঈশানের ওই বাসায় যাওয়া বারণ, তাই যেতেও পারেনি। অন্যদিকে মিথিলার আম্মুর থেকে ঈশানের আম্মু কিছুটা খোঁজখবর নিয়েছে। আর এই 5টা দিন মিথিলা প্রত্যেকটা রাতে কান্না করেছে, এত যত্নে করা ভালোবাসাটা ব্যর্থ হয়ে গেছে বলে। যাকে ভালোবাসে তাকে বোঝাতেই পারেনি সেটা ভেবে। অন্যদিকে ঈশান এখন আর রাতে ঘুমোতে পারে না। ওই ঘটনার পর থেকে যখন থেকে জানতে পেরেছে একটা মানুষ ওর জন্য এতটা কষ্ট পাচ্ছে, তখনই ওর বুকের ভিতর কেমন যেন একটা শূন্যতা আর হাহাকার কাজ করছে। কিন্তু কেন এরকমটা হয় সেটা ছেলেটা বুঝতে পারছে না। প্রতিদিনের মতোই ঈশান কলেজে এসে আজও মিথিলার বান্ধবীকে ওর সম্পর্কে জিজ্ঞেস করলে তখন নীলা বলতে লাগলো, কেন ভাইয়া বারবার মিথিলার সম্পর্কে জিজ্ঞেস কেন করছেন? আপনি নিজেই সেদিন সবই শেষ করে দিয়েছেন, তাহলে এখন আবার এইসব আদিক্ষেতা দেখাচ্ছেন কেন? আর কি করতে চান ওর সাথে? শেষ পর্যন্ত কিনা মেয়েটাকে এমনভাবে ওর আব্বুর হাতে মার খাওয়ালেন। জানেন, পুরো 5টা দিনও জ্বরে ভুগেছে। মেয়েটা কষ্টটা সহ্য করতে পারে না। আর সেদিন আঙ্কেল ওকে এমনভাবে মেরেছে যেটা দেখেই খুব খারাপ লাগছিল। আচ্ছা ভাইয়া, একটা কথা বলেন তো, আমাকে ভালোবাসাটা কি মিথিলার খুব বেশি অন্যায় ছিল? আপনার কি এমন সমস্যা ছিল মেয়েটাকে মেনে নিতে? আমি জানি না, তবে একটা কথা কি জানেন তো, ভালোবাসলে না মানুষকে ভালোবাসাটা দিয়েই তার মূল্য দিতে হয়। আর আপনি কষ্ট দিয়েই ওকে তার প্রতিদান দিয়েছেন। একটা সময় দেখবেন আজকে যে ভালোবাসাটা আপনি হারালেন না, সেটা আর কখনোই ফিরে পাবেন না। আজকে আপনি মিথিলার সাথে যেটা করেছেন না, ভবিষ্যতে আপনি সেটা প্রকৃতির কাছ থেকে ফিরে পাবেন। কারণ জানেন তো, প্রকৃতি কাউকে ছাড় দেয় না। আপনি ওকে যতটা কষ্ট দিয়েছেন তার থেকে দ্বিগুণ কষ্ট আপনি পাবেন। তখন বুঝতে পারবেন সেদিন মেয়েটা ঠিক কতটা কান্না করেছিল আপনার জন্য, আর কত বেশি কষ্ট পেয়েছিল। ভালোবাসার মানুষটা দূরে সরিয়ে দিলে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। আর সেটা আপনিও একদিন বুঝতে পারবেন, যখন মিথিলা আপনার থেকে দূরে চলে যাবে। আপনি যে ওকে ভালোবাসেন সেটাও বুঝতে পারবেন। নীলার কথাগুলো শুনে ঈশান মাথা নিচু করেছিল। ছেলেটার খারাপ লাগছে ভেবেই যে ওর জন্য মেয়েটা এমন করে কষ্ট পেতে হলো। যে মেয়েটার গায়ে হাত তোলা তো দূরে থাক, একটু রাগি চোখে তাকিয়ে কথা বলতো না কখনো, যার গায়ে ফুলের টোকাও পড়তে দিত না, সেই মেয়েটাকেই ওর জন্য মার খেতে হলো। ঈশান আর সেখানে থাকতে পারল না, কলেজ থেকে বেরিয়ে গেল। এমন করে পুরো দিনটা কেটে গেল। সারা দিন মিথিলা রুমে শুয়ে বসে কান্নাকাটি করে, খাওয়া দাওয়া তেমনভাবে করে না, আপুর সাথেও তেমন কথা বলে না। এখন আর কাউকে বোঝানোর নেই, আর নিজেরও বোঝানোর নেই। যখন সব শেষে এটাই বুঝতে পারলো, তখন নিজেকেও বুঝিয়েও নিয়েছে। যেটা হবার নয় সেটা নিয়ে না ভাবাই ভালো। কিন্তু মন তো বেহায়া, যাকে এতটা ভালোবাসে তার করা অবহেলা আর তার দেওয়া কষ্টটাই কথা ভাবতেই কান্না পায়। মেয়েটা সারাদিন কান্না করে। 7ম দিনের মাথায় মিথিলার আব্বু ওর জন্য একটা ছেলেকে ঠিক করে ফেলল। আর ছেলে বেশ ভালো বলে বিয়েটাও পাকা করে ফেলেছে। ছেলে মিথিলাকে ছবিতে দেখেই পছন্দ করেছে, তাই বিয়ের দিন তারিখ পর্যন্ত আব্বু ঠিক করে এসেছে। 7 দিন পরে বিয়ে। আব্বু মিথিলার রুমে এসে দেখে মেয়েটা বিছানায় শুয়ে আছে। তখন আব্বুর সামনে ছেলের ছবিটা দিয়ে বলতে লাগলো, 7 দিন পর তোমার বিয়ে? এই ছেলেটা তোমাকে ছবিতে দেখে পছন্দ করেছে, অনেক ভালো ছেলে, ওকে বিয়ে করে নাও, অনেক সুখে থাকতে পারবে। আপু, ভয় পেও না। তোমরা যার সাথে আমার বিয়ে দেবে আমি তাকেই বিয়ে করে নেব। আমার আর কোনো এক্সপেকটেশনস নাই, আর না ওকে বোঝানোর আছে। তোমাদের কাউকে যখন বোঝাতে পারিনি তখন নিজেকে বুঝিয়ে নিয়েছি। তোমরা চিন্তা করো না, আমি উল্টোপাল্টা কোনো কাজ করবো না, আর বাসা থেকেও পালিয়ে যাব না। তোমরা যার সাথে পারো যখন খুশি তখন আমার বিয়ে দিতে পারো। আব্বু কিছুক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে যেতেই মিথিলা রুমের দরজা আটকে দিয়ে ফুপিয়ে কান্না করে উঠল, আর বালিশে মুখ গুজে বলতে লাগলো, ভুল সময় ভুল মানুষকে ভালোবেসেছিল। আমার ভালোবাসে হয়তো কোনো কমতি ছিল, যার জন্য এরকম করে দিনের পর দিন আমাকে কষ্ট পেতে হচ্ছে। জানি না এই কষ্টের শেষটা কোথায়।
হয়তো আর কখনো আমার কষ্টটা কখনো শেষ হবে না। সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছিলাম তো, কষ্টটা কি জিনিস সেটা বুঝতে পারিনি। কিন্তু কিন্তু একজনের মায়ায় পড়ে গিয়েছে। আমার সব স্বপ্ন আশা শেষ হয়ে গেছে। এখন শুধু দেহটাই পড়ে আছে। শেষ শেষ নিঃশ্বাস যেদিন ত্যাগ করবো, সেদিন আর এই কষ্টটা হয়তো থাকবে না। আমিও শেষ অব্দি দেখে যাবো ও আমাকে কতটা ইগনোর করতে পারে, আর আমাকে কতটা অবহেলা করতে পারে। আমিও দেখতে চাই আমি আমার ভালোবাসাটা একদিন রিয়েলাইজ করতে পারবে, আর সেদিন অনেক বেশি কান্না করবে। তারপরেও আমি আমি তোমার হব না। এটাই হবে তোমার জন্য শাস্তি। আমার ভালোবাসাটা বুঝতে পারার পরও তুমি আমাকে আমাকে দূরে সরিয়ে দিয়েছ। আমিও দেখবো কি করে আমার থেকে দূরে গিয়ে তুমি কি করে ভালো থাকতে পারো। মিথিলা কথাগুলো বলছিল আর কান্না করতে লাগলো। সেদিনই ঈশান বাসায় এসে আম্মুর মুখে শুনতে পেল মিথিলার নাকি বিয়ের কথা চলছে। এমন কিছু শুনেই ঈশান আগ্রহ নিয়ে আব্বু আম্মুর সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, আব্বু আম্মু, তোমরা কার বিয়ের কথা বলছো আর কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিথিলার আব্বু ওর বিয়ে ঠিক করে ফেলেছে। 7 দিন পরে বিয়ে, আর মিথিলাও নাকি বিয়েতে রাজি হয়েছে। মিথিলার বিয়ের কথাটা শুনেই ঈশানের মুখটা মলিন হয়ে গেল, আর কেমন যেন পুরো মুখে একটা বিষণ্ণতার ছাপ এসে ভিড় করলো। তারপর যখনই শুনলো মিথিলার বিয়েতে রাজি হয়েছে আর 7 দিন পরেই বিয়ে, সেটা শোনার সাথে সাথেই ছেলেটার ভিতর কেমন যেন একটা ঝড় বইতে শুরু করলো। ঈশান জানে না এই শেষ কোথায় আর কিসের জন্যই বা শুরু হলো এসব। আম্মু কথাগুলো বলে ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ঈশান আর কিছু না বলেই সেখান থেকে চলে গেল। রুমে গিয়ে ঈশান ফ্রেশ হয়ে এসে একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো আর খুব জোরে জোরে টান দিতে লাগলো। ঈশান আদৌ জানে না এই দীর্ঘ নিঃশ্বাসের পরিসমাপ্তিটা আসলে কোথায়, কিসের জন্য এত শূন্যতা কাজ করে, আর কিসের জন্য বুকের ভিতর এমন হাহাকার করে। সেটার উত্তর খুঁজে খুঁজে পাগল ঈশান। হয়তো খুব বেশি কাউকে মিস করছে, কিন্তু যেটা সম্ভব নয় সেটা নিয়ে ঈশান আর ভাবতে চায় না। এমন করেই দিন যাচ্ছে, কিন্তু এখন আর ঈশান রাতে ঘুমোতেই পারে না। প্রথম যেদিন মিথিলার গায়ে ওর আব্বু হাত তুলেছে সেদিন থেকেই ছেলেটার রাতে ঘুমোতে কষ্ট হয়, কিন্তু তারপরও যেটুকু ঘুমোতে পারতো বিয়ের কথাটা শোনার পর থেকে সেটুকু আর সম্ভব হচ্ছে না। প্রচণ্ড পরিমাণে বুকের ভিতর জ্বালা পোড়া করছে, তারপরও কাউকে বোঝাতে পারছে না আর না কাউকে বলতে পারছে। ঈশান নিজেকে শান্ত রাখতে আর চোখের পাতাগুলো এক করতে স্লিপিং পিলের নেশায় নিজেকে জড়িয়ে নিয়েছে। তারপরও বুকের ভিতর প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয়, মাথাটা ব্যথা করে। যতক্ষণ ঘুমোতে না পারে পুরো পাগলের মতো বিছানায় এপাশ ওপাশ করতে থাকে। নিজেকে একদম উন্মাদ বলে মনে হয়। ছেলেটা এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছে, কোথাও যেন শান্তির আর খোঁজ পাচ্ছে না। পুরো 2টা সপ্তাহ মিথিলার কোনো খোঁজ খবর নেই, আর জানার চেষ্টাও করছে না ছেলেটা। আর কী বা করবে? যে মেয়েটা 2 দিন পর অন্য কারো হয়ে যাবে, ওর জন্য যাকে এতটা কষ্ট পেতে হলো, যাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এত আয়োজন, তাহলে সেই আজকে ওকে দূরে সরিয়ে দিয়েছে। ঈশানের অবহেলাতেই মিথিলা দূরে সরে গেছে, তাহলে তো ওর খুশি হবার কথা ছিল। কিন্তু কেন যে খুশি হতে পারছে না ঈশান জানে না। এভাবেই দিন কাটছে, আর ঈশানের মনের অবস্থা পুরো নেহাল হয়ে যাচ্ছে। যতই ভাবছে কয়েকটা দিন বাদেই সেই মেয়েটার বিয়ে হয়ে যাবে, যে ওকে 1000 বার ভালোবাসার কথা বলেছিল, 2 দিন বাদে তাকে দূরে চলে যেতে হবে, আর চাইলেও সে ওর সামনে আসবে না। আর সেদিনের পর থেকে ঈশান আর মিথিলার মুখটা দেখা তো দূরে থাক, মেয়েটার নাম্বার থেকে একটা কল পর্যন্ত আসেনি। ঈশান এখন সব সময় ফোনটা চেক করতে থাকে, সারাক্ষণ ফোনটা হাতে নিয়ে বসে থাকে। কখন মেয়েটা একটাবার কল দিবে, হয়তো একটাবার ফোন দিয়ে বলবে ওর সাথে এমন কেন বললো ঈশান, কিন্তু না, সেটাও হচ্ছে না। ঈশান বিয়ের আগের দিন ঘুম থেকে উঠে বিছানায় বসে আছে। এরই মাঝে আম্মু এসে রুমে দাঁড়াতেই ঈশানের ফোনটা বাজতে লাগলো। রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে রাজ বলতে লাগলো, কিরে, কোথায় তুই? আর কি হয়েছে তোর? কি সমস্যা? আমাদের সাথে দেখা করিস না? অন্য কোথাও ঝামেলা পাকিয়েছিস, তার জন্য আমাদেরকে এড়িয়ে যাচ্ছিস? না রে, তেমন কিছু না। আসলে শরীরটা তেমন ভালো নেই,
কেমন যেন লাগছে। আর সবেমাত্র ঘুম থেকে উঠলাম। যেটার জন্য এত কিছু, সেটাই তো এখন তোর থেকে দূরে সরে গেছে। তাহলে এমন মন খারাপ করে থাকার মানে কি? এখনই আড্ডার জায়গায় আমরা আড্ডা দিতেছি, অনেক দিন আসিস না। এখন অন্তত এগুলো বাদ দে না। আজ বাদে কাল মেয়েটার বিয়ে, বিয়ে হয়ে গেলেই আর তুই ওকে দেখতে পাবি না। আর কেউ তোর সামনে এসেও বারবার নিজের ভালোবাসার কথা বলবে না। আর আমার জানা মতে ওই দিনের পর থেকে মিথিলাকে ওর আব্বু বাসা থেকে বের হতে দেয়নি। মেয়েটা তোর সামনেও আসেনি, এমনকি তোর সাথে যোগাযোগ পর্যন্ত করেনি। তুই এত সব জানলি কি করে? তুই ভুলে গেলেও আমি আমি আবার মনে করিয়ে দিই। ওর ফ্রেন্ড নীলার সাথে আমার পুরো 6 মাস যাবৎ অ্যাফেয়ার চলছে। আমি নীলাকে জিজ্ঞাসা করতেই ও সবটা বলেছে। এখন এইসব কথা বাদ দে আর আড্ডায় আয়। রাজ কলটা কেটে দিতেই ঈশান বিছানায় ফোনটা রেখে আম্মুকে উপেক্ষা করে ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে একটা শার্ট গায়ে চাপিয়ে দিয়ে রুম থেকে বাসা থেকে বের হতে গেলেই আম্মু বলতে লাগলো, আব্বু খেয়ে বেরোবে না? না, এখন আর খাবো না, দুপুরে এসে খাবো। অনেকটা বেলা হয়ে গেছে, তার উপর ওরা বসে আছে, সময় মতো না গেলে সবাই চলে যাবে। ঈশান বাসা থেকে বেরিয়ে গেল। আম্মু ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। বুঝতে পারলো ছেলেটা কতটা কষ্টে আছে। এত কিছু বোঝার পরও দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করে যাচ্ছে। কি আর করার, দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। সারাটা দিন ঈশান বন্ধুদের সাথে আড্ডা দিল। একমাত্র রাজই বুঝতে পারলো ঈশানের মনটা খারাপ। আর কী জন্য খারাপ সেটা হয়তো ওকে বলে দিতে হবে না। ঈশান যখন বাসার দিকে আসতে যাবে তখন রাজ বলতে শুরু করলো, ঈশান, তুই কি সবটাই ভেবেচিন্তে করেছিস? সব কিছু কি এখনো তোর মনের মতোই হচ্ছে, নাকি তোর মনের মধ্যে তোলপাড় চলছে? হঠাৎ এইসব কথা বলছিস? তোর কথার আগাগোড়া আমি কিছুই বুঝতে পারছি না। অবাস্তব কিছু বলছি না, যেটা তুই বুঝতে পারছিস না। আমি শুধু এতটুকুই বলছি যে মিথিলাকে তুই যে ইগনোর করলি, সেটা যে এখন তোর মন মতোই হয়েছে। আর মেয়েটারও বিয়ে কালকে অন্য কারোর সাথে হয়ে যাচ্ছে। কালকের পর আরও তোর সামনে আসবে না, আর আসলেও সে অন্য কারোর স্ত্রী হিসাব। তোর কি এরপরও কিছু করার নেই? নাকি আজকেও তুই বলবি যে তুই ওকে ভালোবাসিস না? কী সব বলিস? এইসব বলার সময় কি এখন আছে? তাছাড়া যেটা চেয়েছি সেটাই হয়েছে। আমি চাই ও সবসময় ভালো থাকুক, হ্যাপি থাকুক। যেটা সম্ভব ছিল না সেটা নিয়ে আমি ভাবি না। তুইও সেটা খুব ভালো করেই জানিস রাজ। ঈশান কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। অন্যদিকে রাজ ছেলেটা যাওয়ার দিকে তাকিয়ে রইল। ঈশান বাসায় এসে সেই থেকে রুমে ঢুকেছে। আম্মু এসে কোনো রকমে বিকেলে একটু খাইয়ে দিয়ে গেল। সারাটা বিকেল ঘুমিয়ে কাটিয়ে দিল। তারপর রাতে যখন ঘুম ভাঙলো আম্মু ওকে ডেকে ডাইনিং রুমে নিয়ে আসলো। আম্মু বলতে লাগলো, আব্বু, কালকে মিথিলার বিয়েতে কিন্তু যেতে হবে। আবার কোনো বাহানা দিয়ে কাটিয়ে দিও না। কেন আমাকে ওখানে যেতে হবে কেন? তাছাড়া ওর আব্বু আমাকে যেতে বারণ করেছে। তাহলে ওইখানে গেলে ওর আব্বু রেগে যাবে, আর আব্বুর সাথে ওর আব্বুর কথা বলে না। তাহলে কি জন্য আমাদের ওই বাসাতে যেতে হবে? যাদের মাঝে ঝামেলা ছিল সেটাই শেষ হয়ে গেছে। আর ঝামেলাটা সেজন্য হয়েছিল, সেটা ছিল ভিত্তিহীন। সামান্য একটা বিজনেসের বিষয়ে ঝামেলা হয়েছিল। আর যেখানে দুজনের কারো দোষ ছিল না, উল্টো বাইরের একটা লোকের জন্য দুজন দুজনকে ভুল বুঝেছিল। আর কালকেই তোমার আব্বু আর মিথিলার আব্বু বিষয়টা জানতে পেরেছে। তারপর দুজনে মিলে গেছে, নিজেদের ভুল বুঝতে পেরেছে। এমন একটা কথা শুনে ঈশান বিস্ময় দৃষ্টিতে আব্বুর দিকে তাকিয়ে রইল। তখন আব্বু হেসে বলল, মিথিলার আব্বু কিন্তু খুব করে তোমাকে যেতে বলেছে আমাদের। তুমি ওর ভুল করার আগে সেটা ধরিয়ে দিয়েছো, তার জন্য ওর আব্বু অনেক খুশি হয়েছে তোমার ওপর এখন। আর উনি কারো ওপর রাগ করে নেই। হয়তো তোমাকে ওই বাসায় যেতে বারণ করেছিল, কিন্তু সেটা তোমাদের ভালোর জন্যই। আর মিথিলা যেন পাগলামি না করতে পারে সেজন্যই। আর তুমিও তো সেটাই চেয়েছিলে, তাই বাসায় যেতে বারণ করেছিল। এখন এসব ভাবনা চিন্তা বাদ দিয়ে খেয়ে নাও। আর কালকে সময় মতো আমাদের ওদের বাসায় চলে যেতে হবে। এমন কিছু শুনে ঈশানের গলা দিয়ে খাবার নামছিল না। ছেলেটা কোনো রকমে একটু খেয়ে তারপর রুমে আসলো।
একের পর এক সিগারেট জ্বালিয়ে যাচ্ছে ঈশান। তারপরও আজকে কোনো কষ্ট কিংবা খারাপ লাগাটা কমছে না। ভিতর থেকে শুধু দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসছে। মনে হচ্ছে বুকের মধ্যে খুব বড় একটা হাহাকারের ঝড় বয়ে যাচ্ছে। কি করলে এগুলো শেষ হবে, আর কবেই বা শেষ হবে? রাত 12টার দিকে ঈশান রুমে এসে কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে নিল। তারপরও ঘুম আসছে না। প্রচণ্ড পরিমাণে মাথাটা ধরেছে। একটানা সিগারেট খাওয়ার ফলে চোখগুলো লাল হয়ে আছে। কোনো রকমে বিছানায় এসে গা এলিয়ে দিল। তারপর মাথার উপর চলতে থাকা ফ্যানটার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, যে কাজটা করলো সেটা কি আদৌ কি ঠিক হলো? এরই মাঝে কেউ একজন দরজা ঠেলে ভিতরে ঢুকলো। তারপরও ঈশানের কোনো রেসপন্স নেই। যে মানুষটা রুমে ঢুকলো সে আর কেউ নেই। আম্মু রুমে এসে ছেলের পাশে বসলো। কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে তারপর কাঁধের উপর হাত রাখতেই ঈশান উঠে বসলো আর একটু হাসার চেষ্টা করে বলল, আম্মু, তুমি এত রাতে আমার রুমে যে ঘুমাও নি? চোখের সামনে একমাত্র ছেলেকে এমন কষ্ট পেতে দেখে মা হয়ে আমি কি করে ঘুমাবো? তুমি কি ভাবো আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই আঁচ করতে পারছি না? আমি সবটাই জানি আব্বু। এই কয়টা দিন যাবৎ তোমার মনের মধ্যে কি চলছে সেটা আমাকে বলে বোঝাতে হবে না, আর না আমার থেকে লুকাতে পারবে। আমাকে আর কিছু বুঝিয়ে দিতে হবে না, আমি সবটাই বুঝে গেছি। আম্মু, তুমি কি বলছো এগুলা? আমার কিছুই হয়নি, আর কি হবে? তুমি শুধু 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 এইসব বলো না তো। থাক, আমার থেকে আর কিছু লুকাতে হবে না। তুমি যে মিথিলাকে ভালোবাসো আর মেয়েটার জন্যই এমন করে কষ্ট পাচ্ছ সেটা আমার আর জানতে বাকি নেই। যে ছেলেটা সবসময় হাসি খুশি থাকে, আজ সেই ছেলেটা কিনা এমন করে চুপচাপ হয়ে গেছে। আমার সাথে পর্যন্ত কথা বলে না, রাতে জেগে থাকে, এমনকি নিজের সব কিছু ভুলিয়ে রাখার জন্য ঘুমের ওষুধ পর্যন্ত খায়। একের পর এক সিগারেট টানে। এগুলো কিসের জন্য আমাকে আর বোঝাতে হবে না। আম্মুর কথাতে ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর হঠাৎই আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আম্মু ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর ঈশান বলতে লাগলো, আম্মু, আমি যেটা করেছি দুজনের ভালোর জন্যই করেছি। মিথিলা হয়তো মাঝখান থেকে একটু কষ্ট পেল, কিন্তু এই কষ্টের পর ওর লাইফে যে আসবে সে ওকে অনেক হ্যাপি রাখবে। আমি ওই ছেলেটার সম্পর্কে খোঁজ নিয়েছি। ছেলেটা অনেক ভালো। মিথিলাকে প্রথমবার দেখাতেই পছন্দ করেছে। তার উপর ওর বাবার কোনো কিছুর অভাব নেই। ছেলে বিয়ে করে ওকে দেশের বাইরে নিয়ে যাবে। মিথিলা অনেক ভালো থাকবে দেখো, আর আমাকে কখনো মনেও করবে না আম্মু, কখনো না। আর তুমি তুমি কতটা হ্যাপি থাকতে পারবে একটাবার কখনো ভেবে দেখেছো? আম্মু, আমি বিন্দাস আছি, খাচ্ছি যাচ্ছি, আর আব্বুর কাছে যা চাচ্ছি আব্বু সেটাই দিচ্ছে। তাহলে আর টেনশন কিসের? তার উপর একটা চাকরি পেলে যে কোনো একটা সুন্দরী মেয়েকে ধরে বেঁধে বিয়ে করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। আর বছর খানেকের মধ্যে একটা নাতির মুখ দেখিয়ে দিলেই তো হয়ে গেল। এত সহজ, সব কিছু এত সহজে মেনে নিতে পারছো তুমি? তোমার বুকের ভেতর যে কি চলছে সেটা আমাকে আর বোঝাতে হবে না আব্বু। তুমি অনেক বেশি বড় হয়ে গেছো, তাই না? অনেক বেশি দায়িত্ব কাঁধে নিয়ে ফেলেছো, যার জন্য নিজের ভালোবাসাটাকে এমন করে দূরে সরিয়ে দিলে। যাদের মাঝে ঝামেলার কারণে নিজের ভালোবাসাটাকে দূরে ঠেলে দিলে, আজকে তাদের ঝামেলাটা ঠিক হয়ে গেছে। আর যাকে এত ভালোবাসো, তার জন্য এতটা কষ্ট পাচ্ছ, তাকে দূরে সরিয়ে দেবে? সারা জীবন এই কষ্টটা তুমি ভুলতে পারবে না। আর তুমি বলছো বিন্দাস আছো? শোনো আব্বু, মুখে বলা যতটা সহজ, ভালোবাসাকে দূরে সরিয়ে দেয়া ততটা সহজ নয়। আমি বললাম তো ওর ভালোর জন্যই সবটা করেছি। আমি ওকে নিয়ে এমন কিছু ভাবিনি, তাহলে ওকে ভালোবাসবো কি জন্য? আর কিছু বোঝাতে হবে না আমাকে, অনেক বুঝিয়েছো। তবে একটা কথা কি জানো তো, আমি ওকে প্রচন্ড পরিমাণে পছন্দ করতাম। তুমি যদি একটাবার বলতে তুমি ওকে ভালোবাসো, বিয়ে করতে চাও, তাহলে আমি ওর আব্বুর আম্মুর হাতে পায়ে ধরে হলেও ওকে তোমার বউ করে আনতাম। আমি মিথিলাকে অনেক আগে থেকেই বউ করার স্বপ্ন দেখেছিলাম।
কিন্তু সেটা আর হলো না। যার জন্য এত কিছু, তুমি তাকে বোঝাতে পারলে না। তুমি সময় মতো মেয়েটার ভালোবাসা বুঝতে পারলে না। এখন কষ্ট পেয়ে লাভ কি? যাই হোক, কালকে ওদের বাসায় যেতে হবে। ঘুমিয়ে পড়ো। ঈশান আম্মুর চোখে স্পষ্ট পানি দেখতে পেল। আম্মু চোখ মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে গেল, আর ঈশান কোনো রকমে এলোমেলো হয়ে বিছানায় পড়ে রইল। ছেলেটার চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আজকে খুব বেশি কান্না করতে ইচ্ছে করছে। ঈশান জানে না এই কষ্টটা এখনো কখনো কমবে কিনা। হয়তো বুকের ভিতর সারা জীবন লুকিয়ে থাকবে, আর কারোর সামনে কিছু বলতেও পারবে না। রাতটা কোনো রকমে কেটে গেল। ভোর রাতের দিকে ঘুমের ঔষধ খাওয়ার ফলে একটু ঘুম হলো, কিন্তু সকাল হতে না হতেই ছেলেটার স্বপ্ন দেখে লাফিয়ে উঠল। তারপর উঠে বসে কিছুক্ষণ আধশোয়া হয়ে বসে রইল। এরই মাঝে আম্মু রুমে এসে বলতে লাগলো, আব্বু, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। আম্মু, বিয়ে হতে এখনো অনেক দেরি, তাহলে এত তাড়াতাড়ি যেতে হবে কেন? তোমার কাছে সকালে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখো, 12টা বেজে গেছে। আম্মুর কথাতে ঈশান ঘড়ির দিকে তাকালো। আম্মু ঈশানের আর কোনো কথার অপেক্ষা না করে রুম থেকে বেরিয়ে গেল। ছেলেটা কোনো রকমে উঠে শাওয়ার নিল। চোখের পানিটা শাওয়ারের সাথে ভেসে যাচ্ছিল, কিন্তু সেটা কেন নিজেও জানে না। হয়তো কিছু হারানোর আশঙ্কায়। ঈশান চুপচাপ কিছুক্ষণ শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভিজল, তারপর রুমে এসে রেডি হয়ে নিল। ঈশান রেডি হয়ে রুমের বাইরে আসতেই দেখলো আব্বু আম্মু রেডি হয়ে বসে আছে। তারপর আর কি, মিথিলাদের বাসায় চলে গেল। বাসার ভিতর এসেই দেখতে পেল বিশাল বড় আয়োজন করা হয়েছে। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। মিথিলাদের অবস্থা আগে থেকেই অনেকটা ভালো, তার উপর একমাত্র মেয়ের বিয়ে, তাই কোনো কিছুরই কমতি রাখেনি মিথিলার আব্বু। এত এত সব আয়োজন দেখে ঈশানের বুকের ভিতর একটা মোচড় দিয়ে উঠল। আম্মু ঈশানের হাত ধরে ইশারায় বারণ করলো ছেলেকে কোনো কিছু নিয়ে রিয়্যাক্ট না করে। আব্বু আম্মুর সাথে ঈশান ভিতরে আসলো। মিথিলার আব্বুর সাথে দেখা হতেই আব্বু কথা বলতে লাগলো, আর ঈশান ভদ্রলোকের সামনে দাঁড়াতেই মিথিলার আব্বু একবার ছেলেটার দিকে তাকিয়ে অন্যদিকে কাজের বাহানা দিয়ে চলে গেল। ঈশান বুঝতে পারল মিথিলার আব্বু ওকে ইগনোর করতে চায়। এরই মাঝে মিথিলার আম্মুর সাথে দেখা হলো। খালামণি ঈশানকে দেখে একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, এতক্ষণে তোদের আসার সময় হলো? তোর আব্বুকে আমি বলে দিয়েছিলাম কালকে আসতে, কিন্তু আসতে পারলি না। আমার একমাত্র মেয়ের বিয়ে, আর তুই আসলি না। কাজের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়ালি আব্বু? না, মানে খালামণি, একটু শরীর খারাপ ছিল, সেই জন্য আসতে পারিনি। আচ্ছা, কাল আসিসনি সেটা না হয় গেল, কিন্তু আজকে যখন এসেছিস তখন নিজের বোন ভেবে আমার মেয়েটাকে উঠিয়ে দিস। খালামণি কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। আর ঈশান বুঝতে পারল একমাত্র মেয়ের বিয়ে, তাই খালামণি অনেকটা ব্যস্ত। ঈশান গিয়ে কোনো রকমে স্টেজের কাছে একটা জায়গায় বসলো। দেখলো বর বসে আছে। হয়তো ওরা আসার আগেই বর চলে আসছে। আর অনেকটা সময় পেরিয়ে গেছে। একটু পরেই হয়তো সন্ধ্যা নেমে আসবে। আজকে সময়টাও যেন কেমন তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে। ঈশান গিয়ে স্টেজের সামনে কিছুক্ষণ বসে রইল। ঈশান খেয়াল করলো বরটাকে দেখতে প্রচণ্ড পরিমাণে সুন্দর লাগছে। ছেলে খুব হ্যান্ডসাম। মিথিলার আব্বু এর সাথেই মেয়ের বিয়ে ঠিক করেছে। অনেক হ্যাপি থাকবে পাগলিটা। চুপচাপ এক জায়গায় বসে ছেলেটা চোখের পানি ফেলছে। আম্মু বিষয়টা বুঝতে পেরে ছেলের কাছে এসে বলতে লাগলো, এখন আর কান্না করে কি হবে আব্বু? যখন মিথিলা তোমাকে ভালোবাসার কথা বলেছিল, তখন তুমি মেয়েটাকে ফিরিয়ে দিয়েছো, আর এখন মেয়েটা রাগের মাথায় বিয়েটা করে নিচ্ছে। তাহলে এখন আর কান্নাকাটি করছো কেন? মেয়েটা তোমাকে অনেক ভালোবাসতো। আমিও বরাবর চাইতাম তোমাদের সম্পর্কটা থাকুক, আমি আর আমার বোনের মেয়েটাকে কাছে রাখতে পারি। এরই মাঝে মিথিলাকে স্টেজে এনে বরের পাশে বসিয়ে দেওয়া হলো। আম্মু ঈশানকে বারণ করে গেল কান্না না করতে, কিন্তু মিথিলাকে দেখার সাথে সাথেই ঈশানের বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে উঠল। তারপরও ঈশান চোখজোড়া মুছে নিল আর ভাবতে লাগলো, খালাতো বোন তো বিয়ে হয়ে যাচ্ছে,
ছোটবেলা থেকে একসাথে বড় হয়ে আসছে, এজন্যই হয়তো চোখের পানি বাদ মানছে না। এরই মাঝে মিথিলার আব্বু এসে ঈশানের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রইল আর কেমন করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ঈশান মাথাটা নিচু করে নিল। অন্যদিকে মিথিলাও ঈশানের দিকে কাঠিল পুতুলের মতো পলকহীনভাবে তাকিয়ে আছে। ছেলেটার বুকের ভিতর কেমন যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে এই মেয়েটা একটু পর অন্য কারো হয়ে যাবে। যে মেয়েটা ওকে প্রতিনিয়ত বলে বেরিয়েছে ওকে নিজের থেকেও বেশি ভালোবাসে, আর আজকে কিনা সেই মেয়েটাই অন্য কারো বউ সাজে বসে আছে। মিথিলাকে দেখতে পুরো পরীর মতো লাগছে, প্রচণ্ড পরিমাণে সুন্দর লাগছে বউ সাজে মেয়েটাকে। এই মেয়েটা একটু পর অন্য কারো বউ হবে ভাবতেই বুকের ভিতর ক্ষতের সৃষ্টি হচ্ছে। কেন যে আজকে এতটা কষ্ট হচ্ছে। ছেলেটা আর কষ্টটা চেপে রাখতে পারল না, এবার বাচ্চাদের মতো ফুপিয়ে কান্না করে দিল। ঈশানের চোখ দিয়ে অঝোরধারায় পানি পড়তে লাগলো। এরই মাঝে কোথা থেকে যেন খালামণি এসে বলতে লাগলো, কী রে আব্বু, তুই কান্না করছিস কেন? এখন তো তোর খুশি হবার কথা। আমার মেয়েটা আজকে অন্য কারো হয়ে যাচ্ছে, তাহলে তুই কান্না করছিস কেন? খালামণির কথাতে ঈশান আর নিজেকে আটকে রাখতে পারল না, এবার জোরে জোরেই ফুপিয়ে কান্না করে দিল। তারপর খালামণির একটা হাত ধরে ছেলেটা ফুপিয়ে ফুপিয়ে বলতে শুরু করলো, কালামণি, তোমার মেয়েটাকে আমার বউ করে পাঠাবে? আমি না ওকে যেন থাকতে পারবো না। দেখো, খুব কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে আমি মরে যাব। ওকে ওকে ছাড়া না এক মুহূর্তও থাকতে পারবো না। দিবে তোমার মেয়েটাকে আমার করে? আমি ওকে বুকের মধ্যে সবসময় আগলে রেখে দেবো। অনেক ভালোবাসো তোকে। এবার মিথিলা ঈশানকে ওর আম্মুর সাথে কান্না করে কথা বলতে দেখলো, কিন্তু বুঝতে পারলো না এই কান্নাটার মানে কি। তাহলে ছেলেটা ওর ভুলটা বুঝতে পেরেছে? এবার মিথিলার চোখেও পানি টলমল করতে লাগলো। তারপরও নিজেকে স্বাভাবিক করে রেখে শাড়িটা খামচে ধরে বসে আছে। এরই মাঝে মিথিলা স্পষ্ট শুনতে পেল ঈশান ওর আম্মুকে বলছে ওকে বউ হিসেবে চাই। আব্বু আম্মু ঈশানের সাথে কথা বলছে আর ছেলেটা শুধু বারবার একই কথা বলছে, মিথিলাকে ওর বউ করে দিতে। এরই মাঝে ঈশান মিথিলার আব্বুর পায়ে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, কালু, প্লিজ তোমার মেয়েটাকে আমার বউ করে দাও। আমি ওকে সারা জীবন সুখে রাখবো। আমি কথা দিচ্ছি, আমি কখনো ওকে কষ্ট দেব না। থাকতে পারবো না তোমার মেয়েকে ছাড়া। অন্যদিকে মিথিলা ঈশানের মুখে এমন কথা শুনে প্রচণ্ড পরিমাণে রেগে গেল। তারপরও যখন জানতে পারল ঈশান ওকে ভালোবাসে তখন নিজেও কান্না করে ফেলল। মিথিলার আবার যখন মনে হলো ছেলেটা ওকে কম ইগনোর করেনি, তখনই আর বসে থাকতে পারল না। স্টেজ ছেড়ে উঠে তাড়াহুড়ো করে গিয়ে ঈশানের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো। আব্বু আম্মু মিথিলাকে বোঝানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু মিথিলা কোনো কথা শুনছে না। অন্যদিকে ঈশান কান্না করতে লাগলো, মিথিলার আব্বুর হাতে পায়ে জড়িয়ে ধরে কথাগুলো বলতে লাগলো। ঈশানের আব্বু আম্মু পর্যন্ত মিথিলাকে বোঝাতে লাগলো, কিন্তু কোনো কিছুতেই মেয়েটা রাজি হচ্ছে না। প্রচণ্ড পরিমাণে রেগে আছে মেয়েটা, যার জন্য কারো কথা শুনছে না। এরই মাঝে পাত্র বিষয়টা বুঝতে পেরে উঠে আসলো আর বলতে লাগলো, নাটক করা হচ্ছে এখানে। এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। তোমার কোনো অধিকার নেই সব কথা বলার। অনেক কষ্ট দিয়েছ আমাকে, এখন আদিক্ষিতে দেখানো হচ্ছে না। তুমি আমাকে বোন ভাবো, তাহলে এখন আবার বউ ভাবতে চাইছো কেন? চলে যাও এখান থেকে। আবু, তুমি ওদের চলে যেতে বলো। আর খালামুনি, তোমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাও। কেন এসেছো এখানে? মামুনি, আমার কথা শোন। ঈশান তোকে একটা সময় আমিও অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বোঝনি। এখন ওকে চলে যেতে বলো। আমার কোনো দরকার নেই ওকে ভালোবাসা। মিতু, আমি তোকে যারা থাকতে পারবো না রে। আমার খুব কষ্ট হচ্ছে, জানিস তো। তুই অন্য কারো হয়ে গেলে না আমি শেষ হয়ে যাব। প্লিজ এইরকম করিস না আমার সাথে। আমি কথা দিচ্ছি তো, আমি তোর সব কথা শুনবো। তুই যা বলবি তাই শুনবো। তারপরও আমাকে এমন করে কষ্ট দিস না। আমার না খুব কষ্ট হচ্ছে। আমি আজকে পুরোটা দিন রাতে ঘুমাতে পারি না। আমার না প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় রে মিতু, প্রচণ্ড পরিমাণে। এটা হবারই ছিল। তোমাকে আমিও অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বোঝনি। এখন এসব বলে লাভ নেই। আব্বু, ওদের চলে যেতে বলো। আমি ওকে বিয়ে করতে পারবো না।
মিথিলা প্লিজ আমার কথা শোন, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি অনেক ভেবে দেখেছি, আমার এখন আর তোকে ছাড়া থাকা সম্ভব না রে। আমি অনেক নিজেকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত মনটাকে আমি বোঝাতে পারিনি। আমি তোকে ভালোবাসি মিতু, অনেক ভালোবাসি, অনেক। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি, কিন্তু এখনও সেটা সম্ভব হচ্ছে না। প্লিজ পাগলি, তুই আমাকে আর ফিরিয়ে দিস না। একটা সময় না আমিও তোমার হাতে পায়ে ধরেছিলাম, আমার ভালোবাসাটাকে ভিক্ষা চেয়েছিলাম। আর সেদিন যখন তোমাকে আমার মায়া ফেলার চেষ্টা করেছিলাম, তখন কি বলেছিলে? আমি একটা বাজে মেয়ে, তাই তো? তুমি আমার রূপ দেখে আমাকে ভালোবাসোনি, তাহলে এখন কি দেখে ভালোবাসতে এসেছো? হ্যাঁ, দেখ, আমি অত কিছু জানি না। আমি সেই ছোটবেলা থেকে তোর সাথে বড় হয়ে আসি, আর তোকে এতটা ভালোবাসি, তাহলে তুই অন্য কারো হয়ে গেলে আমি কষ্ট হবে না বল মিতু? তুই প্লিজ ওই ছেলেটাকে বিয়ে করিস না, আমি থাকতে পারবো না তোকে ছাড়া। দেখ, আমার বুকের ভেতরটা না প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে। তুই যদি এই ছেলেটাকে বিয়ে করে নিস, তাহলে আমি সত্যি শেষ হয়ে যাবো রে। বিশ্বাস কর, সত্যি মরে যাবো তোকে না পেলে। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি ওই ছেলেটাকে কথা দিয়ে ফেলেছি, ওর সাথে আমার 7টা দিন যাবৎ কথা হচ্ছে। ও আমাকে বলেছে আমাকে অনেক হ্যাপি রাখবে, ওর সব কিছুই আছে যা তোমার কাছে নেই। তোমার কি আছে? আমি তোমার কাছে গিয়ে কখনোই ভালো থাকতে পারবো না। বিয়ের আগেই তুমি আমাকে এত ইগনোর করেছো, তাহলে বিয়ের পরে আমাকে পেয়ে গেলে তুমি আমাকে সহজলভ্য ভেবে আরো অবহেলা করবে। হ্যাঁ, আমার হয়তো কিছুই নেই, আমার আব্বুর আছে, তারপরও আমি বলবো না ওগুলো আমার। কিন্তু আমার কাছে তোর জন্য বুক ভরা ভালোবাসা আছে রে মিতু, যে ভালোবাসাটা তুই একটা সময় পেতে চেয়েছিলি। প্লিজ মিতু, আমাকে ফিরিয়ে দিস না। আর ওই ছেলের সাথে তুই হ্যাপি থাকতে পারবি না, তুই একে ভালোবাসিস না। 2 দিন ধরে কথা বললেই তুই আমাকে ভুলে যাবি তেমনটা নয়। খালামণি, খালু, তোমার মিতুকে বোঝাও না, তোমরা বলো না আমাদের মাঝে বাধা হবে না। আমি তো শুধু 2 পরিবারের দ্বন্দ্বের কথা ভেবেই ওকে দূরে সরিয়ে দিয়েছিলাম। বলো, আমি কি করে জানবো তোমাদের দ্বন্দ্বটাই একটা সময় শেষ হয়ে যাবে? যাদের জন্য আমি আমার ভালোবাসাটাকে এমন করে দূরে সরিয়ে দিয়েছি, সেই দ্বন্দ্বটাই একটা সময় শেষ হয়ে যাবে, আর আমি আমার ভালোবাসাটাকে এত দূরে ঠেলে দিব। মিথিলা প্লিজ বিশ্বাস কর, থাকতে পারবো না তোকে ছাড়া, সত্যিই মরে যাব। এসব কি হচ্ছে এখানে? এগুলো করার মানে কি? আর বিয়ের দিন এসব কি নাটক হচ্ছে আঙ্কেল? আব্বু আম্মু মিথিলাকে বোঝাতে লাগলো। এবার ছেলেটা ঈশানকে চলে যেতে বললে ও পাত্রের পা ধরতে গেলে ছেলেটা ওকে উঠিয়ে জড়িয়ে ধরে হেসে দিয়ে বলতে লাগলো, আরে ভাই, কি করছো? সত্যিকারের ভালোবাসো তুমি মিথিলাকে? আমি তো এমনিতেই বললাম, মিথিলার মতো আমি ওকে পাগলামি করবো নাকি? যেখানে তোমরা দুজন দুজনকে ভালোবাসো, সেখানে কি করে আলাদা করে দিই? মিথিলা তোমার আছে, তোমারই থাকবে। মিথিলা আমাকে কালকে রাতে এই সবটা বলেছে। ও জানতো তুমি এখানে আসবে আর আজকে এমন কিছু হতে পারে। আমি তার জন্য প্রস্তুত ছিলাম। আমি ওকে ফ্রেন্ড হিসেবে চেয়েছি, বউ হিসেবে না। তুমি কান্নাকাটি করো না, তোমাদের এরকম ভালোবাসা দেখে খুব ভালো লাগছে। কিন্তু আমি ওর মতো কুত্তাকে বিয়ে করতে পারবো না। ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, এর জন্য ওকে কষ্ট পেতেই হবে। তুমি আমাকে বিয়ে না করলে বলো, আমি যে কোনো ছেলেকে বিয়ে করে নেব। মিতু, আমি তোকে ছাড়া ভালো থাকতে পারবো না রে। তুই কেন এরকম করছিস? আমাকে একটু বোঝার চেষ্টা কর। আমি বলছি না আমি তোমাকে অনেক কষ্ট দেব? তুমি আমাকে যতটা কষ্ট দিয়েছো না, তার থেকে দ্বিগুণ কষ্ট পাবে তুমি। আমি তোমাকে কখনোই বিয়ে করবো না। আচ্ছা দিও, তারপরেও ওকে এখন এইভাবে ইগনোর করো না। দেখতেই তো পাচ্ছ তোমার বরটা কত কান্নাকাটি করছে। তুমি তাকে ভালোবাসো, বিয়ের আগে বলেছিল তোমায় ভালোবাসে না, কিন্তু এখন বুঝতে পারছে তোমাকে কতটা ভালোবাসে। আর কালকে রাতেও তো তোমার সাথে আমার কথা হলো, তুমি বললে বিয়ের আসরে এসেও তোমাকে বউ সাজে অন্যের হতে দেখে কখনোই সেটা সহ্য করতে পারবে না। তাহলে এখন এইভাবে ইগনোর করছো কেন? দেখো অনেক হয়েছে পাগলামি, এবার ওকে মাফ করে দাও। ছেলেটা বুঝতে পারেনি, তার উপর তোমার আব্বু আর ওর আব্বুর এরকম দ্বন্দ্বের কারণে ও তোমাকে দূরে সরিয়ে দিয়েছিল। তাহলে এখন আমার কাছে আসতে চাইছো কেন? ও দূর সরে যাক, আমি চাই না আর ওকে। ও সাহস কি করে হয় আমাকে কষ্ট দেয়? এত ভালোবাসে, তারপরে আমাকে কষ্ট দিতে হবে? ওকে আমিও কষ্ট দেব। আমি তোমাকে বিয়ে করে নেব। তুমি বিয়ে না করলে আমি অন্য কোনো ছেলেকে গিয়ে বিয়ে করে নেব, তারপরেও আমি ওর মতো ছেলেকে বিয়ে করব না। আর এটাই হবে ওর শাস্তি। ও আমাকে অন্য কারোর হয়ে যেতে দেখবে, সেটাই ওর জন্য সবচেয়ে বড় শাস্তি হবে। আমি বাঁচতে পারবো না মিতু, তুই এখান থেকে
অন্য কারো বউ হয়ে যাওয়ার আগে আমার শেষ নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তুই প্লিজ আমাকে এমন করে কষ্ট দিস না। তাহলে সেদিন সেদিন আমার কতটা কষ্ট হয়েছিল তুমি এখন বুঝতে পারছো? তোমার জন্য আমাকে কতটা মার খেতে হয়েছে জানো? সব তোমার জন্য হয়েছে। আর আজকে আদিক্ষেতে দেখানো হচ্ছে। এখন তোমার ভালোবাসাটা উপচে পড়ছে। আমার চাই না এই ভালোবাসাটা। তুমি চলে যাও এখান থেকে। ঈশান আর কোনো উপায় না পেয়ে এবার মিথিলার পা জড়িয়ে ধরতে গেলে মিথিলা কান্না করে দিয়ে ওকে জাপটে জড়িয়ে ধরলো। তারপর ছেলেটার বুকে কিল ঘুষি মারতে আরম্ভ করলো। ঈশানও মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো, এই পাগলি, ভুল হয়ে গেছে তো, প্লিজ মাফ করে দাও। আর কখনো এরকম ভুল হবে না। কুত্তা, তুই আমাকে একটু বোঝার চেষ্টা করিস না। এতদিন কষ্ট দিয়ে এখন আবার ভালোবাসা দেখানো হচ্ছে। একটা বার বিয়ে হতে দে। দেখ তোর আমি কি হাল করি। তোকে আজকে রাতে যদি কাছে আসতে দেই তাহলে আমার নামও মিথিলা না। আমি তোকে বিয়ে করবো ঠিকই, কিন্তু তারপরে তোকে কষ্ট দেব। তুই বুঝতে পারবি এই মিথিলা কি জিনিস। মিথিলার এমন কথাতে সবাই হেসে ফেলল। তারপর আর কি, দুজন কান্নাকাটি থামলে তখন রাফিন ওদের দুজনকে নিয়ে স্টেজে বসিয়ে দিল আর কাজী বিয়ে পড়াতে শুরু করলো। শেষে সুন্দরী খালাতো বোনের বিয়ে খেতে এসে বিয়েটা করে বাসায় ফিরল ঈশান। বউ নিয়ে রাতে বাসায় ফিরতেই দেখলো ঘণ্টাখানেকের মধ্যে বাসাটা মোটামুটি পরিপাটি করে সাজানো হয়ে গেছে। ঈশান বুঝতে পারল এসব আব্বু আম্মুর কাণ্ড। সব ফর্মালিটি শেষে রাতে 12টার দিকে ঈশান বাসর ঘরে আসলো। বিছানার উপর বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে মিথিলা। বিছানাটা পুরো ফুলের পাপড়ি দিয়ে সাজানো। এত তাড়াতাড়ি যে এত কিছু হবে ঈশান ভাবেনি। তার উপর এত সুন্দর করে বাসর ঘরটা সাজানো হবে সেটাই বা কে ভেবেছিল। ঈশানের পরিস্থিতি টের পেয়ে মিথিলা একদম জড়সড় হয়ে গেল। তারপর দরজাটা আটকে দিয়ে মিথিলার সামনে এসে দাঁড়িয়ে ঈশান বলতে লাগলো, এই যে ম্যাডাম, আমি আপনার বর, সেটা কি ভুলে গেছেন? আমাকে সালাম না করে এখন বিছানায় বসে আছেন। আম্মু কি এইটুকু শিখিয়ে দেয়নি যে স্বামী রুমে আসলে তাকে পায়ে হাত দিয়ে সালাম করতে হয়? ঈশানের এরকম ধমকের সুরে বলা কথাগুলো শুনে মিথিলা উঠে এসে ছেলেটার পাশে দাঁড়ালো। ঈশান ভাবলো মিথিলা হয়তো এখন সত্যি ওর পায়ে হাত দিয়ে সালাম করবে, কিন্তু এ কি, হুটহাট করে মিথিলা ওর পাঞ্জাবির কলারটা আঁকড়ে ধরলো। তারপর দুজনে চার ঠোঁট এক করে দিল। মেয়েটার এরকম একটা কাজে ঈশান সাথে সাথে স্তব্ধ হয়ে গেল। মিথিলা যখন ঈশানের কলার ধরছিল তখনও ভেবেছিল মেয়েটা এই বুঝি টর্চার করতে শুরু করবে আর উপর আবারও রাগ অভিমান দেখাতে শুরু করবে, কিন্তু না, সেটা তো হলোই না। উল্টো মিথিলা ওকে রোমান্টিক টর্চার করতে শুরু করলো। কয়েক সেকেন্ড মিথিলার ঈশানের ঠোঁটে কিস করতেই ছেলেটা আর চুপ করে থাকতে পারল না। যখনই ভাবলো আজকে থেকে এই পাগলিটা ওর বউ, তখনই ছেলেটার মনে একটা প্রশান্তির হাওয়া বয়ে গেল। এবার ঈশানও মিথিলাকে নিজের সাথে মিশিয়ে ধরল আর মুখের পাশে হাত রেখে রেসপন্স দিতে লাগলো। 1 মিনিট পার হতেই মিথিলা হুটহাট করে ঈশানের ঠোঁটে কামড় বসিয়ে দিল। সাথে সাথে ছেলেটা ওকে ছাড়িয়ে দিতেই মিথিলা একটা ডেভিল হাসি দিয়ে বলতে লাগলো, এত তাড়াতাড়ি তুই পার পেয়ে যাবি ভেবেছিস? তোর সাহস কি করে হয় তুই আমাকে ধমক দিস? আজকে থেকে তোর বসগিরি চলবে না। এই বাসায় শুধু আমার বসগিরি চলবে। তুই কি করে আমার কাছে আসতে পারিস সেটা আমি দেখব। তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, আজকে থেকে সেটা শোধ আমি তুলব। এ বাবা, এখন আবার কি হলো? এই তো সব ঠিকই ছিল, এখন আবার রেগে গেল কেন? তার উপর আবার তুই তুকারি? না, কিছু ঠিক হয়নি। কুত্তা হারামি, তোর সাহস কি করে হয় আমাকে আবার ধমক দিস? আমাকে এতগুলো দিন কষ্ট দিয়ে এখন আবার নাটক করা হচ্ছে। আর তোর সাথে কিভাবে কথা বলবো রে হারামি? তোর বরের গোষ্ঠী ষষ্ঠী করে ছেড়ে দেবো। তোর সাহস কি করে হয় তুই আমাকে কষ্ট দিস? আজকে থেকে তোর আমার কাছে আসা বন্ধ, পুরো 1 বছর তুই আমার কাছে আসতে পারবি। আর তুই আমাকে যতটা ইগনোর করেছিস না, আমিও ঠিক ততটাই ইগনোর তোকে করব। তোর সামনে অন্য ছেলেগুলোর সাথে প্রেম করে দেখাবো। মিথিলা কথাগুলো বলেই রাগে হাঁপাতে লাগলো। ঈশান মেয়েটার কাছে আসতে গেলেই মিথিলা ওর থেকে দূরে গিয়ে বলতে লাগলো, একদম আমার কাছে আসবি না তুই। তোর সাহস কি করে হয় আমাকে কাঁদাস? এর জন্য তোকে চরম শাস্তি পেতে হবে। তুই কি করে ভেবেছিস আমি সহজেই সব ভুলে যাব? তুই আমাকে কম কাঁদাসনি, আজকে তার কিছুটা দেখতে পেলি। আজকে আমার যদি বিয়েটা ওই ছেলেটার সাথে হয়ে যেত না, তাহলে তোর বিয়েটা আমি অন্য কোথাও বিয়ে করতে দিতাম। দেখতে হার
বউ, ভদ্রভাবে কথা বলো, আমি কিন্তু তোমার বর। মগের মূল্য, আমার বউটাকে আমি অন্য কারোর সাথে বিয়ে হতে দিব? পাগল না মাথা খারাপ? এত সুন্দরী, সুইট, কিউট আর হট একটা বউ থাকতে আমি অন্য কাউকে বিয়ে করব? বউ, ওই বউ, দেখি, তাকাও না একবার আমার দিকে। এত রাগ করে আছে কেন জান? কাছে আসো, একটু আদর দিই, দেখো তোমার রাগটা এমনিতেই কমে যাবে। একদম আমার কাছে আসার চেষ্টা করবি না, তাহলে তোকে খুন করে ফেলবো। কাছে তো আমি আসবই আসবো, আজ হোক বা কাল। তার থেকে না হয় আজকে একটু জোর করে আদর করেই আসি। জান, জোর করে আদর করার মধ্যে কিন্তু আলাদা একটা মজা আছে জানো। একটা সময় তুমি আমার সাথে রেসপন্স দেবে, এখন হয়তো রাগ দেখাচ্ছ, কিন্তু একটু পরে তো ঠিকই আমাকে নিজের সাথে মিশিয়ে নেবে। কখন নই না, এক্ষুনি রুম থেকে বের হ, তোর সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। ঈশান কথাগুলো বলেই মিথিলার দিকে এগোতে লাগলো আর মিথিলা পেছাতে লাগলো। মেয়েটা এবার একটু ভয় পেয়ে গেল, কারণ ঈশান ঘোর লাগা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। কুত্তা, একদম আমার কাছে আসবে না, তাহলে আমি তোকে শেষ করে ফেলবো। শেষ তো করবই, আজকে ভালোবেসে তোমাকে শেষ করে দেব, আদরে আদরে পুরো শেষ করে ফেলবো। দেখি, কাছে আসো তো এখন। মিথিলা ঈশানের থেকে দূরে যেতে লাগলো। একটা সময় দেয়ালে ঠেকে গেল মিথিলা। এবার ঈশান ওর একটা হাত ধরে এনে বুকে আঁকড়ে ধরল। মিথিলা ভয় পেয়ে একদম চোখ জোড়া বন্ধ করে নিল। মেয়েটার ঠোঁট জোড়া কেমন কাঁপতে লাগলো। ঈশান আর দেরি না করে ওর বউটাকে কোলে উঠিয়ে নিল। মিথিলা ঈশানের গলাটা জড়িয়ে ধরতেই ঈশান ওদের দুজনের ঠোঁট এক করে দিল। তারপর আর কি, এবার বেডে গিয়ে একটা ঝড় শুরু হবে। এই ঝড়ের আশেপাশেও আপনারা থাকবেন না কিন্তু, তাহলে ঝামেলা হয়ে যাবে। তো ভালো থাকুক ভালোবাসা। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।